বাংলা বিতর্কের আজকের এই সেশনে, এই লাইভ সেশনে আমরা সবাই আপনাকে স্বাগতম জানাতে চাচ্ছি। আমরা দুইজন স্পেশালি আপনাদেরকে স্বাগতম জানাতে চাচ্ছি। আমরা একটি বিরাট সময় পরে বাংলা বিতর্ক গ্রুপটি আবার লাইভ সেশনে, আমাদের যে আগের লাইভ সেশনগুলি হতো যেটি কিনা বেসিক্যালি ম্যাটার বেসড ছিল, আমরা অনেকদিন পরে ফিরে এসেছি লাইভ সেশনে এবং এবারে আমাদের আলোচনা বেসিক্যালি অনেক বেশি মেথড বেসড, অর্থাৎ বিতর্কের যে মেথডগুলি আমরা ফলো করে থাকি অথবা বিতর্কের একদম এবিসিডি, সেগুলি নিয়ে আমরা কথা বলবো। সবকিছু করার আগে আমরা আগে নিজেদের পরিচয় দিতে চাই। আমি আপনার সাথে আছি শিহাব হাসান নিয়ন। আমি এক্স প্রেসিডেন্ট আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অর্থনীতি বিভাগে অধ্যয়নরত আছি। আমি গ্রুপ অফ ডিবেটার্সের বর্তমান সদস্য এবং গ্রুপ অফ ডিবেটার্সের হয়ে বর্তমানে বিতর্ক করছি। আমি মেঘদাকে একটু রিকোয়েস্ট করবো তার পরিচয়টি দেওয়ার জন্য। আচ্ছা, আমি যে কারণে এতক্ষণ কোনো বিশেষ কথাবার্তা বলছি না, কারণ আমি বেশ টায়ার্ড, মানে আই বিন কট বাই মিরপুর। যাই হোক, আচ্ছা, আমি মেঘমাল্লা বসু। আমি রিমিয়েন্স ডিবেটিং সোসাইটি আরডিএস এর প্রেসিডেন্ট ছিলাম। আমি রিমিয়েন্স ডিবেটিং সোসাইটির আরডিএস 21-এ দীর্ঘদিন বিতর্ক করেছি। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে। আর আমি গ্রুপ অফ ডিবেটার্স, শিহাব হাসান নিয়ন্ত্রণ সংগঠন, মানে আমরা একই অর্গানাইজেশনে ডিবেট করি। আশা করি যারা আজকে শুনছেন এটা অধিকাংশ মানুষজন আমাদের পরিচয় করে দেবে। সো দিস ইজ জাস্ট আ সর্ট অফ আ ফর্মালিটি। আমরা খুব তাড়াতাড়ি কন্টেন্ট সেশনে, মানে মেথড সেশনে ঢুকে যাব। আচ্ছা, আমরা একটু, আপনারা যেটি এখন করতে পারেন সেটি হচ্ছে আপনাদের বন্ধুদেরকে একটু কমেন্ট সেকশনে মেনশন করে দেন। বেশি মানুষ হলে আমাদের সেশনটি বেশি মানুষ দেখতে পারবে এবং আমার মনে হয় একটু বেশি মানুষ উপকৃত হতে পারবে। এবং আমরা চাচ্ছি এটি একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন হোক। আপনারা আমাদেরকে প্রশ্নগুলো করবেন এবং প্রশ্নগুলো করলে মনে হয় আমাদের জন্য এই সেশনটি নেওয়া আরো অনেক বেশি ইজিয়ার হবে। আমরা একদম শুরু করি, বেসিক দিয়ে শুরু করি। যেটি আমি এবং মেঘদা বেসিক্যালি করতে চেয়েছিলাম আজকে, সেটি হচ্ছে দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। এক হচ্ছে আমাদের যে আর্গুমেন্টস আছে, সে আর্গুমেন্টস কিন্তু আমরা যখন যুক্তি দেই, আর্গুমেন্ট অথবা যুক্তি বিতর্কে দেই, আমরা যদি একদম ঢালাওভাবে কোনো যুক্তি দিয়ে দেই ভার্সেস আমরা যদি যুক্তি ধরে ধরে দেই এবং আপনাকে বলে দেই যে কোন যুক্তির ধরনটি কিরকম, তাহলে কোনটি আসলে অপেক্ষাকৃত বেশি আপনাকে বিতর্ক জিততে অথবা ভালো বিতর্ক করতে সাহায্য করে, রাইট? আমরা সেটি আপনাকে বলার চেষ্টা করব। এবং একই সাথে একটি যুক্তির কয়টি ধাপ হতে পারে, অর্থাৎ আপনি যখন একটি যুক্তি প্রদান করবেন তখন সেই যুক্তিটিকে দেওয়ার ক্ষেত্রে আপনি কোন কোন জিনিসগুলি মাথায় রাখবেন সেটিও আপনি চিন্তা করতে পারেন, রাইট? সো একদম আমি শুরু করব, তারপর মেঘদা নিজের পোর্শনটুকু বলবেন, ওকে? সো এখন হয়তো মেঘদা কমেন্ট সেকশনের দিকে চোখ রাখছে, আমি একটু নিজের কথাগুলি বলা শুরু করি। সো আর্গুমেন্টেশন অথবা যুক্তি বা আর্গুমেন্টকে, যদি আর্গুমেন্ট নিয়ে যদি আমরা কথাবার্তা বলতে চাই, তাহলে আর্গুমেন্টকে বেসিক্যালি আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট আর একটি হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। এই দুটি ভারী ইংরেজি শব্দ শুনে হয়তো মনে হচ্ছে যে এটা কি ইংরেজি বিতর্ক কিনা, আমরা এত আসলে ভারী ইংরেজি শব্দের ব্যবহার করছি কিনা। বিতর্ক একদম আপনার ডিরেক্ট বলে নেওয়ারও দরকার নেই হয়তো যে এটি প্রিন্সিপাল আর্গুমেন্ট, এটি কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট। কিন্তু আপনি যখন যুক্তিগুলো প্রদান করবেন তখন আপনার এটি মাথায় রাখা দরকার যে আপনি যুক্তিগুলোকে হয়তো দুটি ভাগে বিভক্ত করবেন, রাইট? আচ্ছা, সো প্রিন্সিপাল আর্গুমেন্ট কি? প্রিন্সিপালের একদম বাংলা প্রতিশব্দ যদি আমরা খুঁজে দিই তাহলে আমরা যেটি পাই সেটি হচ্ছে হয়তো নীতিগত, রাইট মেঘদা? তো নৈতিক অথবা নীতিগত হচ্ছে যে সকল যুক্তি। অর্থাৎ কোন একটি বিতর্ক যখন আপনি অ্যাপ্রোচ করবেন, যে কোনো ধরনের আর্গুমেন্ট দেওয়ার আগেই আপনার যেটি মাথায় রাখা উচিত সেটি হচ্ছে আপনাকে যে প্রস্তাবটি দেওয়া হয়েছে এবং প্রস্তাবটির যে ফরে আপনি কথা বলছেন, সেই ফরের প্রস্তাবটি যদি পাশ হয়ে যায় অথবা না পাশ হয়, তাহলে এর কতগুলো নীতিগত দিক রয়েছে, সেটি হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্টস। এবং কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট হচ্ছে যখন আপনি কোনো পলিসি নেন অথবা কোনো একটি প্রস্তাব যদি গৃহীত হয়ে যায়, প্রস্তাবটি গৃহীত হওয়ার পরে সমাজের সামনে একটি ইফেক্ট পড়তে পারে অথবা আপনার ব্যক্তিগত জীবনে একটি ইফেক্ট পড়তে পারে, আপনার রাষ্ট্রীয় জীবনে একটি ইফেক্ট পড়তে পারে। এই প্রত্যেকটি জিনিস, অর্থাৎ এই যে ইফেক্ট পড়ছে অথবা ইম্প্যাক্ট পড়ছে, সেটিকে আমরা বলছি কনসিকুয়েন্সেস বা কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টস। অর্থাৎ যেটি নীতিগতভাবে একদম আপনি ইম্প্যাক্ট চিন্তা করার আগে যেটি নীতিগতভাবে সত্য অথবা মিথ্যা, সেটি হচ্ছে আপনার কি প্রিন্সিপাল আর্গুমেন্ট অথবা নীতিগত আর্গুমেন্ট, নীতিগত যুক্তি। আর যেটি পাশ হলে, অর্থাৎ প্রস্তাবটি পাশ হলে অথবা আপনার পক্ষে আপনি যে কথাগুলি বলছেন সেটি যদি না করা হয় অথবা যদি করা হয়, তাহলে কি কি ইম্প্যাক্ট পড়বে সোসাইটিতে, আপনার ব্যক্তিগত জীবনে অথবা রাষ্ট্রীয় জীবনে, সেটি হচ্ছে কনসিকুয়েন্স অথবা ইম্প্যাক্ট, এই আর্গুমেন্টটি, রাইট? আমার মনে হয় যদি এই জিনিসটা আপনারা বুঝে থাকেন অথবা না বুঝে থাকেন, আমি যদি একটি প্রস্তাব দিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে হয়তো জিনিসটি একটু হলেও আপনাদের কাছে বোধগম্য হবে। আমি কিছুদিন আগে একটি বিতর্ক করেছিলাম যেটি ছিল এই সংসদ নারী কোটা নিষিদ্ধ করবে।
অর্থাৎ নারীদেরকে যে কোটা দেওয়া হয় সেটিকে এই সংসদ নিষিদ্ধ করে দিবে, এই সংসদ আর কোনো ধরনের নারী কোটা রাখবে না। এই ধরনের একটি বিতর্ক করতে গেলে সাধারণত আপনার একটু সমস্যার সম্মুখীন করতে হয়, কারণ নারী কোটা দেওয়া এটি অনেক একটি পপুলার আইডিয়া। সুতরাং নারী কোটার দেওয়ার ফলে কি কি হতে পারে সেগুলি হয়তো আপনার মাথায় ঘুরছে, কিন্তু এটি অবশ্যই এজন্যই বিতর্কের একটি মোশন অথবা প্রস্তাব হিসেবে দেওয়া হয়েছে, কারণ এটির হয়তো দুই সাইডেই কথা বলা যায়, রাইট? সুতরাং এই মোশনটির পক্ষে আমি বিতর্ক করেছিলাম যে আসলে নারী কোটা নিষিদ্ধ করা উচিত। তো আসলে এই মোশনটিকে যখন আমি অ্যাপ্রোচ করব তখন আসলে আমি কি চিন্তা করতে পারি যে এটির আসলে প্রিন্সিপাল আর্গুমেন্ট কি অথবা এটির কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট কি, এটি আমরা চিন্তা করতে পারি। আমি যেটা চিন্তা করেছিলাম যে প্রথমত আপনি যখন এই প্রস্তাবটি শুনেন নারী কোটা নিষিদ্ধ করবে, নারীদের কোটা প্রয়োজন, একটু একটু মনোযোগ দিয়ে শুনুন, নারীদের কোটা প্রয়োজন অর্থাৎ আপনি হয়তো বলে দিচ্ছেন যে পুরুষ এবং নারী দুইজনই যদি এক্সিস্ট করে তাহলে নারীদের কেন কোটা প্রয়োজন, কেননা নর্মাল একটি প্রতিযোগিতায় হয়তো নারীরা পুরুষদের সমান হতে পারবে না, ঠিক আছে? অর্থাৎ আপনি প্রিন্সিপালি একটি প্রস্তাবের মাধ্যমে বা একটি নোশনের মাধ্যমে বলেই দিচ্ছেন নারীরা দুর্বল এই নারী কোটার মাধ্যমে, এটি এই প্রস্তাবের একটি ধারণা হতে পারে, রাইট? সুতরাং আপনি যখন প্রিন্সিপালি বলেই দেন যে নারীরা হচ্ছে, বা আপনি অ্যাসারশনে যখন বলেই দিচ্ছেন নারীদের কোটা প্রয়োজন কেন, কেননা নারীরা দুর্বল, আমি বিশ্বাস করি এইরকম একটি জাতিকে বলেই দেওয়া যে নারীরা দুর্বল এজন্য তাদের কোটা প্রয়োজন, এটি প্রিন্সিপালি বা নীতিগত দিক থেকে একটি বাজে কাজ। সুতরাং এই ডিবেটের প্রথম প্রিন্সিপাল আর্গুমেন্টটি হচ্ছে আপনি যখন পুরুষ এবং নারীর মাঝে কেবল নারীদেরকে বলেই দিচ্ছেন যে তারা দুর্বল এজন্য তাদেরকে এক্সট্রা সুবিধা দেওয়া প্রয়োজন, অর্থাৎ সমান প্রতিযোগিতায় হয়তো তারা একজন আরেকজনের সাথে পুরুষদের সাথে প্রতিযোগিতা করতে পারবে না, আমরা বিশ্বাস করি নারীদের প্রতি এটি একটি অবিচার এবং তাদেরকে সাধারণত যদি আপনি এ ধরনের কথা বলেন তাহলে সেটি নীতিগত দিক থেকে খারাপ। এটি হচ্ছে প্রথম আর্গুমেন্ট। আরেকটি প্রিন্সিপাল আর্গুমেন্ট আপনি এই বিতর্কে দিতে পারেন, সেটি হচ্ছে আপনি নারীদের উপরে যে অত্যাচারটি করা হয়েছে সেটিকে আপনি যদি কেবলমাত্র কোটার মাধ্যমে কম্পেনসেট করতে চান বা ক্ষতিপূরণ করতে চান, আমরা বিশ্বাস করি নারীদের উপরে যে অত্যাচার করা হয়েছে এবং যেই নারীরা এই অত্যাচারের মাধ্যমে হয়তো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যদি আপনি কেবলমাত্র কোটা দিয়ে ক্ষতিপূরণ দিতে চান, এটি প্রিন্সিপালি রং, এটি নীতিগত দিক থেকে রং। কারণ আপনি যখন শুধু কোটা দেন, তাকে যখন অন্য কোনো কিছু দেন না, আপনি যখন সমাজে তার অন্য অধিকারগুলি নিশ্চিত করতে পারেন না এবং তার যেই কষ্টটি হয়েছে, যেরকম আপনি যদি নারীবাদ সম্পর্কে আসলেও পড়াশোনা করেন, আপনি যদি সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজম নিয়ে পড়াশোনা করেন অথবা ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম নিয়ে পড়াশোনা করেন, 60 অথবা 70-এর দশকে এমন হতো যে একজন নারী এবং একজন পুরুষ ক্লাসে একই সাথে নিজের হাতটি রেইজ করেছে, নিজের হাতটি উঠিয়েছে প্রশ্ন করার জন্য। দেখা যেত যে নারীদেরকে প্রশ্ন করার সুযোগটিও দেওয়া হতো না, পুরুষ অথবা ছেলেদের কাছ থেকে শিক্ষক প্রশ্নটি নিতেন। অর্থাৎ একজন নারী যে প্রশ্ন করারও কোনো প্রকার অধিকার রাখে না, এই ধরনের একটি নোশন তখন সমাজে বিদ্যমান ছিল। অর্থাৎ বুঝতে পারছেন তাদের এগেইনস্টে যে অবিচারগুলো হচ্ছে সেগুলো কতটা শক্ত এবং কতটা পোক্ত এবং এটি কতটা খারাপ অথবা এটি কতটা ভায়োলেন্ট, এমন একটি অত্যাচার। অথবা আপনি যদি আরো বলতে পারেন নারীদেরকে সবসময় প্রত্যেকটি বিজ্ঞাপনে 60 এবং 70 দশকে স্পেশালি অথবা যে কোনো চলচ্চিত্রে, যেটি কিনা এখনো হয়তো রয়েছে, সবসময় নারীদেরকে অনেক বেশি সফট ক্যারেক্টার হিসেবে দেখানো হয়, তাদের সবসময় হাসা লাগে, তাদের সবসময় ভালো করে কথা বলা লাগে, আপনি কোনো সময় অনেক বেশি ভায়োলেন্ট নারীকে দেখতে পারবেন না। অর্থাৎ নারীদের যে সমাজে একটি পিকচার তৈরি করা হয়েছে যে নারীরা সবসময় হয়তো শান্তশিষ্ট থাকে, এই ধরনের একটি পিকচার অর্থাৎ এই ধরনের একটি অবিচার এর এগেইনস্টে আপনি যখন কেবলমাত্র কোটা দিয়ে অর্থাৎ তাকে কেবলমাত্র হচ্ছে এক জায়গায় চাকরি করতে দিয়ে তাকে ক্ষতিপূরণটি করতে, এটিকে একটি ক্ষতিপূরণ হিসাবে বলেন, আমরা বিশ্বাস করি এটি প্রিন্সিপালি বা নীতিগত দিক থেকে রং। এটি ছিল একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আইডিয়াটা হচ্ছে নিয়নের আইডিয়াটা মানে একটু মিসফ্রেমিং হতে পারে। কারণ হচ্ছে যে মানে অনেকে মাথায় প্রশ্ন আসতে পারে যে আপনি যদি কোটা দেন তার মানে তো এই না যে আপনি বাড়তি সুবিধাগুলো দিতে পারবেন না বা অন্য সুবিধাগুলো দিতে পারবেন না, তাহলে কেন কোটা দেওয়ার অর্থ এই যে বাকি সুবিধাগুলো দেওয়া হবে না। এখানে একটু ফ্রেমিংটা ইম্পর্টেন্ট। এখানে ফ্রেমিংটা হচ্ছে এরকম যে আমাদের সমাজে যে কোনো মাইনরিটি বা যে কোনো মার্জিনালাইজড গ্রুপের ক্ষেত্রে, মানে যে কোনো সংখ্যালঘু বা নিপীড়িত গোষ্ঠীর ক্ষেত্রে আমরা তাদের জন্য কতটুকু লাভের ব্যবস্থা করতে পারি বা কতটুকু সুবিধার ব্যবস্থা করতে পারি তার একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। অর্থাৎ আমাদের যে পলিটিক্যাল ক্যাপিটাল এটা ফাইনাইট বা সসীম, এটা অসীম না। ফলে আপনি যখন এটি ব্যবহার করেন
এই কোটার জন্য, তার মানে আপনি অন্যান্য যে কাজগুলি করতে পারতেন সেই কাজগুলি হয়তো এখন আর করতে পারবেন না। এই ফ্রেমিংটি অ্যাড করার পরে নিয়নের আর্গুমেন্টগুলি যদি আপনি নেন তাহলে দেখবেন ইট মেক্স ওয়ে মোর সেন্স নাও, তাই তো? ঠিক, মানে মেঘদা হচ্ছে, মানে আমি হয়তো কনটেক্সট বা প্রিমাইসটি আসলে না বলে আর্গুমেন্টটি ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম। আসলে বিতর্কে কিন্তু এই প্রিমাইসটি যদি আপনি ব্যাখ্যা না করেন বা প্রেক্ষাপটটি যদি আপনি ব্যাখ্যা না করেন তাহলে কি বলবো, হয়তো মিস ইন্টারপ্রিটেশন হতে পারে অথবা আপনার আর্গুমেন্টটাকে ভুলভাবে বুঝতে পারে। সেই জন্য অসংখ্য ধন্যবাদ, মেঘদা হচ্ছে প্রিমাইসটি ব্যাখ্যা করে দিয়েছে। আচ্ছা, সো প্রিন্সিপাল আর্গুমেন্ট কি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন, বা নীতিগত দিক থেকে আমরা যে কথাগুলি বলার চেষ্টা করেছি আমরা কি একটু হলেও আপনাদেরকে বুঝাতে পারছি যে নীতিগত দিক কি? মেঘদা হয়তো পরে নিজের আরেকটি প্রস্তাব দিয়ে হয়তো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যেটা নীতিগত দিক কি আর হচ্ছে ইম্প্যাক্টের দিক কি অথবা কনসিকুয়েন্সের দিক কি, রাইট? সো প্রিন্সিপাল আর্গুমেন্ট, ধরেন এই দুটি প্রিন্সিপাল আর্গুমেন্টের পরে আপনার কি মনে হচ্ছে যে কেবলমাত্র নারীদের কোটা না, এই সংসদ নারীদের কোটা নিষিদ্ধ করবে, এটির কেবলমাত্র প্রিন্সিপাল অথবা নীতিগত দিকই রয়েছে? আপনার মাথায় কি প্রশ্ন আসছে না যে এই প্রস্তাবটি যদি গৃহীত হয়ে যায় তাহলে কি কি ইম্প্যাক্ট পড়তে পারে অথবা হচ্ছে আপনার কি কি কনসিকুয়েন্স হতে পারে? সো যে কনসিকুয়েন্সটি আমার প্রথমে একদম মাথায় এসেছে সেটি হচ্ছে, যেটি কিনা আমি প্রিন্সিপাল আর্গুমেন্টের সময় বলছিলাম যে হচ্ছে তাদেরকে এইটি কেবলমাত্র হচ্ছে কোটা দেওয়ার মাধ্যমে কম্পেনসেট করা বা ক্ষতিপূরণ করা এটি আসলে নীতিগতভাবে ভুল। সেটিরই একটি কনসিকুয়েন্স আপনি দেখাতে পারেন যে যদি ব্যাপারটি এরকম হয় যে কেবলমাত্র সরকার নারীদেরকে কোটা দিচ্ছে এবং নারীরা এতে অনেক বেশি খুশি হয়ে যায়, তাহলে সরকার যেটি করবে এটিকে একটি স্কেপ হিসাবে ব্যবহার করতে পারে। অর্থাৎ আপনার জব, মানে তার জব সেক্টরে তাকে কোনো ধরনের সাম্যাবস্থা দিচ্ছে না। জব সেক্টরে হয়তো সে এখনো হচ্ছে নিজের পুরুষ যে কলিগরা রয়েছে তাদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিন্তু তাকে কেবলমাত্র কোটা দিয়ে খুশি রাখানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ আমরা বিশ্বাস করি এটিকে গভর্নমেন্ট অথবা একটি সরকার নিজের একটি স্কেপ অথবা একটি কি বলা যায় এটিকে বাংলা কি বলা যায়, পাশ কাটানোর জন্য হয়তো এটিকে ব্যবহার করতে পারে যে আমি তো তোমাকে এটা দিচ্ছি। অর্থাৎ নারীরা যখনই নিজের অধিকারের জন্য আন্দোলন করবে হয়তো বারবারই তাদেরকে থামিয়ে দেওয়া হবে এটি বলে যে আমি তো তোমাকে কোটা দিচ্ছি, তোমার আবার এত অধিকারের দরকার কি, অথবা আমি তো তোমাকে কোটা দিচ্ছি, আমি কিছু হলেও তো তোমাকে কম্পেনসেট করছি, তাহলে আসলে সমস্যাটি কোথায়? সুতরাং আমরা বিশ্বাস করি এটির একটি বড় কনসিকুয়েন্স বা বড় একটি ইম্প্যাক্ট, যখন আপনি নারী কোটা নিষিদ্ধ করবেন তখন গভর্নমেন্ট আর আপনাকে হরহামেশ বলে দিতে পারবে না যে আমি তো তোমাকে এটি দিচ্ছি সুতরাং আমি তোমাকে ওই অধিকারগুলি না দিলেও কোনো ধরনের সমস্যা নেই। এটি হচ্ছে একটি আমাদের কনসিকুয়েন্স বা একটি হচ্ছে ইম্প্যাক্ট। দ্বিতীয় যে ইম্প্যাক্টটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার যে এই পর্যায়ে এসে এই ডিফারেন্সিয়েশনটা করে দেওয়া দরকার যে মানে মানুষজন আসলে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট আর প্রিন্সিপাল আর্গুমেন্টের মধ্যে ডিফারেন্স বুঝতে পারছে কিনা। সো খুব সহজ ভাষায় সহজ, একদম বিতর্কের প্রস্তাবের বাইরে গেলাম। ধরেন খুব সহজ একটা আলাপ যে আমি রাস্তায় থুতু ফেলবো কি ফেলবো না, এটার প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে আমার রাস্তায় থুতু ফেলা উচিত না, কারণ এটা ফেললে রাস্তা ময়লা হবে। এটা হচ্ছে ঔচিত্য অথবা অনৌচিত্যের উপর ভিত্তি করে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার নৈতিক আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট। এখন এইটার জন্য আমাকে জেলে নিয়ে যাওয়া হবে বা এটার জন্য আমাকে জরিমানা করা হবে, এটা হলে আমার কনসিকুয়েন্স কি হবে, ইম্প্যাক্ট কি হবে, সেটা হচ্ছে আমার কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট। সো আইডিয়াটা যদি খুব সিম্পলিফাই করে ফেলি তাহলে কোন কাজটা আমাদের করা উচিত বা অনুচিত সেটা হচ্ছে আর্গুমেন্টের প্রিন্সিপাল, এবং কোন এই কাজটি করার ফলে কি ঘটবে এটার ইম্প্যাক্ট কি সেটা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট। অনেক ক্ষেত্রে আমরা একটু এভাবে ভেবে ফেলি যে প্রিন্সিপাল আর্গুমেন্ট একটা জিনিস, কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট একটা জিনিস, এবং জিনিস দুটো কমপ্লিটলি আলাদা। ব্যাপারটা এরকম না। একই আর্গুমেন্টের একটা প্রিন্সিপাল অ্যাসপেক্ট বা আঙ্গিক থাকে, একটা কনসিকুয়েন্সিয়াল আঙ্গিক থাকে। নিয়ন যে উদাহরণটি দিচ্ছিল সেই উদাহরণটির মধ্যে এরকম আসছিল যে আপনি যেটিকে অনুচিত মনে করছেন সে অনুচিত মনে করার তো একটি কারণ থাকছে, সেই কারণটিকে যখন আপনি ঘুরিয়ে প্রভাবের জায়গায় নিয়ে যাচ্ছেন বা ইম্প্যাক্টের জায়গায় নিয়ে যাচ্ছেন তখন ওই আর্গুমেন্টটাই কনসিকুয়েন্সিয়াল হয়ে উঠছে। কিন্তু যে কারণে প্রিন্সিপাল আর্গুমেন্টের গুরুত্ব বোঝাটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমাদের কি কোনো প্রশ্ন আসছে আমাদের? আচ্ছা, সো আমাদের মানে প্রশ্ন আসা প্রয়োজন আর কি, মানে আমাদের এই আলোচনাটা তাহলেই ফ্রুটফুল হবে যদি আপনারা প্রশ্নগুলো করা শুরু করেন। অনেক ক্ষেত্রে যেটি হয়, যেটি মানে আমরা যখন প্রথম স্কুল বা কলেজ পর্যায়ে বাংলা বিতর্ক করতাম এটি আরো অনেক বেশি ছিল, এই বদ অভ্যাসটা এখন অনেক কমেছে। সেটি হচ্ছে বিভিন্ন রকম ব্যাকল্যাশ আর্গুমেন্ট দেখিয়ে বিভিন্ন বিতর্ককে ডেডলকের দিকে নিয়ে যাওয়া। সেটি কিরকম? সেটি হচ্ছে ধরেন আমি বললাম যে আসলে
সংবিধানে, অবশ্যই এটা তো কোনো আসলে আর্গুমেন্টও না, ধরেন সংখ্যালঘু এই সংসদ বাংলাদেশ হিসেবে সংখ্যালঘুদের জন্য বিশেষ মানে অ্যাফার্মেটিভ অ্যাকশন, কোটা বা এই জাতীয় কোনো কিছুর ব্যবস্থা করবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর কি। এই জাতীয় বিতর্ক হলেই একটা সাইড, যে সাইডটা এটা অপোজ করছে, সে এসে বলবে হ্যাঁ তাহলে তো রাস্তায় হুজুররা নামবে, তাহলে এই হবে, মৌলবাদীরা আক্রমণ করবে, অমুক করবে, তমুক করবে। অর্থাৎ যাবতীয় আর্গুমেন্ট হচ্ছে ব্যাকল্যাশ সংক্রান্ত আর্গুমেন্ট। এই জাতীয় ব্যাকল্যাশ সংক্রান্ত আর্গুমেন্টকে বা এটির ফলে কি প্রতিক্রিয়া হতে পারে, এই প্রতিক্রিয়া সংক্রান্ত আর্গুমেন্টকে ভাঙার একটা সহজ উপায় হচ্ছে আপনি প্রিন্সিপালটাকে কত গুরুত্ব দিয়ে এবং কত ভালোভাবে সেট করতে পারেন। আপনি যদি ঔচিত্য এবং অনৌচিত্যের ব্যাপারটি কেমনভাবে স্ট্যাবলিশ করতে পারেন যে আপনার বিপক্ষে যদি মোশনটি যায় বা আপনার বিপক্ষে যে অবস্থান করছে তার পজিশনটা চূড়ান্ত ইমোরাল, অনৈতিক, তাহলে অটোমেটিক্যালি এই ব্যাকল্যাশ আর্গুমেন্টগুলির যে গুরুত্ব সেটা কমে যায়। এটা খুব ইম্পর্টেন্ট কথা না, কিন্তু আমার হঠাৎ করে অন দ্য টপ অফ মাই হেড মনে আসছিল, এই জন্য আমি নিয়মকে ইন্টারভিউ করলাম। নিয়ম গো ব্যাক। হ্যাঁ, আচ্ছা। সো ওই আমরা যে প্রস্তাবটি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে কি, নারীদের আপনি কোটা নিষিদ্ধ করবেন, রাইট? অর্থাৎ যে নারী কোটা রয়েছে সেটিকে আমরা নিষিদ্ধ করে দিব। এখন এটির আরেকটি ইম্প্যাক্ট এটিও হতে পারে যে কেবলমাত্র নারী কোটা নিষিদ্ধ করলেই কি আসলে পুরুষদের নারীদের প্রতি যে মানসিকতা রয়েছে সেটি আসলে পরিবর্তন হয় কিনা। অর্থাৎ আপনি নারী কোটা দেওয়ার মাধ্যমে যদি বর্তমানের যে অবস্থান রয়েছে সেটিকে কোনো ধরনের পরিবর্তন না করতে পারেন, তাহলে আসলে কোন এক্সক্লুসিভ কারণে, অর্থাৎ মানসিকতার এই পরিবর্তনটি তো আপনি করতে পারছেন না, কোন এক্সক্লুসিভ কারণে তাহলে আপনি নারী কোটাটি দিচ্ছেন, এটি একটি প্রশ্ন হতে পারে। অর্থাৎ যদি আপনি উদাহরণ হিসেবে ব্যবহার করেন যে হয়তো নারী কোটা দেওয়ার মাধ্যমে অনেক নারীরা হচ্ছে জবে অ্যাক্সেস পাচ্ছে, কিন্তু এখনো আপনার বাসায় যখন মেহমান আসে আপনার চাকরি করা বউই কিন্তু হচ্ছে চায়ের কাপটি নিয়ে যায়। অর্থাৎ আপনার যে মানসিকতার যে প্যারাডাইম শিফটটি হওয়া দরকার ছিল সেটি কিন্তু হচ্ছে না, অর্থাৎ মানসিকতার কিন্তু পরিবর্তন হচ্ছে না, বরং নারী কোটা দেওয়ার কারণে পুরুষদের একটি বিদ্রূপ মানসিকতা নারীদের প্রতি হতে পারে। এটি আসলে কিভাবে? এটি এভাবে, আপনি যখন একজন পুরুষ হিসাবে কেবলমাত্র এজন্য চাকরি পাবেন না কারণ আপনার জায়গায় একজন নারী চাকরি পেয়েছে কোটা বলে, তখন হয়তো আপনি নারীদের প্রতি আপনার যে অবস্থানটি রয়েছে সেটি আরো ক্ষুব্ধ হবে। কারণ আপনি যখন চাকরিটি পাচ্ছেন না কেবলমাত্র নিজের লিঙ্গের কারণে, আপনার হয়তো যোগ্যতা নারীটি থেকে বেশি, কিন্তু লিঙ্গের কারণে আপনি যখন চাকরিটি পাচ্ছেন না তখন হয়তো আপনি নিজের আশেপাশের যে নারীদেরকে রয়েছে তাদেরকে যে সম্মানটুকু দেওয়া দরকার তাকে সেই সম্মানটুকু দিবেন না। অর্থাৎ আপনার হয়তো যে কলিগটি কোটা বলে না, হয়তো সমান সমান প্রতিযোগিতা হলেও যেই কলিগটি হয়তো আপনার ইয়াটি পেত, আপনার চাকরিটি পেত, তাকেও হয়তো আপনি এভাবে বলেই বিদ্রুপ করবেন যে তুমি তো কোটা বলেই চাকরিটি পেয়েছো। অর্থাৎ মানসিকতার যে এক্সক্লুসিভ পরিবর্তনটি আসা দরকার ছিল, আমরা বিশ্বাস করি নারী কোটাকে যদি আপনি নিষিদ্ধ করেনও, নারী কোটা যদি বলবৎ থাকেও, তাহলেও এই এক্সক্লুসিভ পরিবর্তনটি হয় না। এখন হ্যাঁ, এটাকে একটু ফ্লিপ করি, ধরেন এই আর্গুমেন্টটাকে যেটা বলবো সেটা হচ্ছে একটা কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট। কনসিকুয়েন্সটি কি, যে আপনি যখন নারীকে কোটা দেন তখন যেটি হয় সেটি হচ্ছে বিশেষত যেসব সমাজে প্রচুর পরিমাণে প্রতিযোগিতা থাকে এই জাতীয় কাজকর্মের জন্য, কারণ এইসব সমাজে চাকরি বাকরি বেশি না বা আপনার অর্থোপার্জনের যেই মাধ্যম সেই মাধ্যমগুলো সংখ্যায় অনেক কম, ফলে প্রতিযোগিতা অনেক বেশি। এইসব ক্ষেত্রে নারীরা যদি ওইসব জায়গায় কোটা বলে বা কোটার হয়তো ওই নারীটি এমনিও সুযোগ পেত, নিয়ম যেটি বললো সেই রকম ক্ষেত্রে যখন নারীরা ক্রমাগত আসা শুরু করে তখন যেই পুরুষরা চাকরি থেকে বঞ্চিত হয়, যেহেতু সমাজে ইতিপূর্বে একটা নারী বিদ্বেষী মানসিকতা রয়েছে, যেহেতু একটা পুরুষতান্ত্রিক সমাজ নিয়ে আমরা এখানে কথা বলছি, যেহেতু ইন দ্য ফার্স্ট প্লেস নারী কোটার প্রয়োজন পড়ছে, অর্থাৎ এই কারণে ওই পুরুষদের মধ্যে ওই নারীদের প্রতি যে ধরনের বিদ্বেষ সৃষ্টি হচ্ছে, এই বিদ্বেষটি আসলে ওয়ার্ক প্লেসের জন্যই বলুন আর সমাজের জন্যই বলুন মোটা তাকে ভালো না। এটি হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট। ফ্লিপ করে যদি আমি বলি যে সরকার আগে থেকেই জানে বা রাষ্ট্র ব্যবস্থা আগে থেকেই জানে যে আসলে এরকম ঘটবে বা এরকম ঘটতে যাচ্ছে, অর্থাৎ আপনি যখন নারীদেরকে কোটা দিচ্ছেন তখন আসলে পুরুষদের দিক থেকে যে এরকম একটি ব্যাকল্যাশ আসবে সেটি আপনি জানেন, এবং এর ফলে যে নারীদের অবস্থান সমাজে আরো দুর্বল হয়ে পড়বে সেটি আপনি জানেন, কিন্তু আপনি জানার পরও এই কাজটি করছেন, অর্থাৎ আপনি জেনে শুনে একটি ইমোরাল কাজ করছেন, একটি অনুচিত কাজ করছেন। খেয়াল করলেন কিভাবে ফ্রেমটা ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে ওই কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট একটা প্রিন্সিপাল আর্গুমেন্টের ফর্ম ধারণ করলো। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের মধ্যে প্রায়শই প্রিন্সিপাল আর্গুমেন্ট এবং কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টকে আলাদাভাবে দেখার একটা মানসিকতা থাকে, ব্যাপারটা তেমন না।
একই আর্গুমেন্টের একটা প্রিন্সিপাল আঙ্গিক এবং একটা কনসিকুয়েন্সিয়াল আঙ্গিক হয়। আমরা একটু কোয়েশ্চেনগুলো দেখা শুরু করি, অনেক প্রশ্ন আসতেছে মনে হয়। আচ্ছা, সালমান শাহরিয়ার মনে হয় প্রশ্ন করেছে যে ইনটুইটিভ আর্গুমেন্ট কি প্রিন্সিপাল আর্গুমেন্ট কি না? নট নেসেসারিলি, মানে ইনটিউটিভ আর্গুমেন্ট কনসিকুয়েন্সিয়াল হতে পারে, প্রিয় হতে পারে। মোর লাইকলি ইনটিউটিভ আর্গুমেন্টগুলো অধিকাংশ ক্ষেত্রে কনসিকুয়েন্সিয়ালি হয়, বাট ইনটিউটিভ হলে সেটা আসলে প্রিন্সিপাল না, মানে কি বলে এটাকে, এই ইম্প্যাক্ট আর্গুমেন্ট, এটা আসলে আলাদা করে বলাটা খুব মুশকিল, কারণ ইনটিউশন থেকে দুইটা জিনিস আসতে পারে। এটা আবার বলছে রাজু ভাই নিচে যে আচ্ছা তাসফিক সাইফ, কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টস কি মাঝে মধ্যে প্রিন্সিপাল আর্গুমেন্টস এর ফাইনাল লেয়ারে অ্যাজ অ্যান ইম্প্যাক্ট চলে আসে? হ্যাঁ, আপনি করতে পারেন অনেক ক্ষেত্রে এরকম, মানে সবসময় এরকম বলে করার দরকার নাই যে এটা এখন আমি দিচ্ছি একটি প্রিন্সিপাল আর্গুমেন্ট, এখন আমি দিচ্ছি একটি কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট। আপনি কথার ছলে ধরেন বলতে পারেন যে এটা কেন উচিত বা অনুচিত, কথার ছলে বলতে পারেন এর প্রভাব কি পড়বে বা না পড়বে। সো ফাইনাল লেয়ার হিসেবে অ্যাড করা যেতেও পারে। কনসিকুয়েন্স যদি ইম্পর্টেন্ট হয় তাহলে কনসিকুয়েন্স নিয়ে অনেক সময়ও ব্যয় করা যেতে পারে। আসলে এটা বিতর্ক থেকে বিতর্কে ভ্যারি করে। ভাই, প্রতিটা মোশনে প্রিন্সিপাল আর্গুমেন্টস অনেক এক্সট্রিমিস্ট হয়, যেমন প্রিমাইস আফটার ওয়ার্ল্ড ওয়ার ইন 1949 দিস হাউস বিলিভস কমিউনিজম ইজ দ্য বেস্ট ওয়ে টু লিড আ কান্ট্রি। এইখানে প্রিন্সিপাল আর্গুমেন্টস গুলো অনেক এক্সট্রিমিস্ট, তো এইখানে কি করা যায়? প্রশ্নটা মেঘার সাথে অনেক রিলেভেন্ট আর কি। আচ্ছা, আফটার ওয়ার্ল্ড ওয়ার ইন 1949, আচ্ছা। সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং মোশন, মানে এই জাতীয় মোশন, এই মোশনে একটা আলাদা আঙ্গিক বলি, যদিও আমরা আর্গুমেন্টস নিয়ে কথা বলতে যাচ্ছি, বাট এগুলাকে বলা হচ্ছে টাইমড মোশন আর কি। হ্যাঁ, সো টাইমড মোশনের ব্যাপারটা হচ্ছে যে 1949 এর পরে কি কি ঘটেছে এগুলো আপনি জানেন না, আপনি সিম্পলি ভুলে যেতে হবে যে 1949 এর পরে কি কি ঘটেছে। আপনার বিতর্কটাকে করতে হবে যে 1949 পর্যন্ত ইতিহাস সম্পর্কে আপনার ধারণা আছে, তারপর আপনার জন্য গোটা স্লেটটা ব্ল্যাঙ্ক। এবার আপনি আপনার মতো করে কনসিকুয়েন্সেস কি ঘটবে না ঘটবে ইত্যাদিতে ড্র করবেন। আমার কাছে মনে হয় না আসলে এখানে খুব বেশি এক্সট্রিমিস্ট কোনো ইয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। তার কারণ হচ্ছে যে আপনার ধরেন 1949 চিন্তা করেন আপনি, তাহলে আপনি হচ্ছে সম্ভবত, তাহলে যদি আমি ইউরোপের কনটেক্সটে চিন্তা করি, তাহলে অলরেডি পুরো মহাদেশটা যুদ্ধ বিধ্বস্ত, সেখানে মানে সেখানে ভয়াবহ দারিদ্র অবস্থান করতেছে, ইত্যাদি ইত্যাদি অবস্থান করতেছে। আপনি এখন কি করবেন? এখন আপনি কমিউনিজম অনুযায়ী দেশ চালাবেন, সেটারও প্রচুর বোধ অন আ প্রিন্সিপাল লেভেল একটা মানে কনসিকুয়েন্সিয়াল লেভেল আর্গুমেন্ট আছে। আমার কাছে মনে হয় এটা সবচেয়ে ভালো প্রিন্সিপাল আর্গুমেন্ট হয় যে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির সাম্রাজ্যবাদী এবং পুঁজিবাদী প্রবণতা আমাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে একরকম ধাবিত করেছিল, এবং প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যদি আপনি একটু মন দিয়ে পড়েন তাহলে দেখতে পাবেন যে এর পিছনে একটা বড় কারণ ছিল হচ্ছে আমাদের আমাদের কলোনিগুলোতে আমাদের রিসোর্স বেচতে হতো, আমাদের প্রোডাকশন বেচতে হতো। কারণ আমরা যে পরিমাণ, তখন ইউরোপ যে পরিমাণ প্রডিউস করছিল, যে পরিমাণ উৎপাদন করছিল, অত ভোক্তা তার ছিল না। ফলে তার ভোক্তার প্রয়োজনে, আরো বেশি বেশি ভোক্তার প্রয়োজনে বিভিন্ন কলোনিতে যেতে হতো। যখন জার্মানি নিজের জন্য আরো বেশি কলোনি দাবি করা শুরু করলো, তখন লড়াইটা কিন্তু আসলে একটা কলোনি সংক্রান্ত লড়াই ছিল। অর্থাৎ গোটা গ্যাঞ্জামটার মূল কারণই ছিল আপনার এক ধরনের সাম্রাজ্যবাদী আগ্রাসন। এই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি মনে করে যে আসলে তাহলে আমাদের এমন একটা পন্থা নেওয়া উচিত যাতে আমাদের আর সাম্রাজ্যবাদের প্রয়োজন হবে না, বা আমরা এই সাম্রাজ্যবাদী পুঁজিবাদী কাঠামো, যে কাঠামো আমাদেরকে দিয়ে 50 বছরে দুটো বিশ্বযুদ্ধ করালো, সেই কাঠামো অনুযায়ী আমরা থাকবো না, এই কাঠামো অনুযায়ী থাকাটা নৈতিকভাবে অন্যায়, তাহলে এটা একটা ভালো প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে এবং কনসিকুয়েন্স অনেক কিছু অ্যাড করা যেতে পারে। উল্টা সাইডেও আছে, আমার কাছে মনে হয় না এটা খুব এক্সট্রিম কেস, তবে হ্যাঁ অনেক ক্ষেত্রে এক্সট্রিম এক্সাম্পল আসে। এক্সট্রিম এক্সাম্পলের ক্ষেত্রে আসলে কি করা যায়, এটা একটা এক্সট্রিম এক্সাম্পল দিয়ে আমাদেরকে বলেন তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, মোহাম্মদ তৈমুর রেজা ভাই, আর্গুমেন্ট একটা থেকে বাট লেয়ার হলো দুইটা, প্রিন্সিপাল আর কনসিকুয়েন্সিয়াল। ইয়েস, এক্স্যাক্টলি হোয়াট উই আর ট্রাইং টু সে। আচ্ছা, হাসিন নীল রাফি, সরি ইফ আই এম প্রনাউন্সিং এনিওয়ানস নেম রং। ভাই, যে কোনো একটা আর্গুমেন্টকে লেয়ার বেসিস অ্যানালাইসিস করে দেখালে ভালো হতো। আচ্ছা, এটাতে আমরা আসবো, এটার জন্য আমাদের প্রিপারেশন আছে, থ্যাংক ইউ ফর ইট। আচ্ছা, আমরা আরেকবার একটু আগের মোশনটাতে ফিরে যাই। সো এই পুরো যে মোশনটি নিয়ে আমরা আলোচনা করেছি, আমার মনে হয় আমরা কিছু হলেও আপনাদেরকে আমি আর মেঘদা মিলে প্রিন্সিপাল এবং কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট সম্পর্কে একদম বেসিক ধারণাটি আপনাদেরকে হয়তো দিতে পেরেছি। অথবা আপনি মানে যেটি হয় বর্তমান বিতার্কিকদের, মানে এটি খুবই দুঃখজনক, বর্তমান বিতার্কিকদের ভিতরে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে টার্মের অনেক বেশি ব্যবহার তাদের ভিতরে থাকে। অর্থাৎ আপনি যদি নাও বলে দেন যেটি প্রিন্সিপাল আর্গুমেন্ট, আপনার ভালো বিচারক যদি আপনার জাজমেন্ট করতে বসে, সে কিন্তু বুঝতে পারবে
অথবা তিনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি প্রিন্সিপাল আর্গুমেন্টই থ্রো করছেন, সুতরাং স্পেশালি বলে নেওয়ার দরকার নেই, বা খুব বেশি প্রিন্সিপাল আর্গুমেন্ট বললে যে বিচারক হয়তো আপনাকে বেশি নাম্বার দিবে, কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট বললে হয়তো বিচারক আপনাকে বেশি নাম্বার দিবে, এ ধরনের চিন্তা ভাবনা রাখার দরকার নেই। নারী কোটা সম্পর্কে যদি আপনি বিতর্কটি করতে চান, নারী নিয়ে যদি আপনি বিতর্কটি করতে চান, তাহলে আমার মনে হয় নারীবাদ সম্পর্কে আপনার একটি ভালো ধারণা থাকা দরকার। এবং বিতর্কে আমরা যখন ম্যাটার নিজেদের এনরিচ করি, তখন আসলে আমাদের এ সম্পর্কে মানে এইসব একদম বেসিক জিনিস সম্পর্কে আমার মনে হয় পড়াশোনা থাকা দরকার। এবং সেটি হচ্ছে আপনাদেরকে যেটি বলে হচ্ছে আমি মেঘদাকে আবার ফ্লোর দিব, আরো কিছু কমেন্টস এসেছে, আমাদের সেটা নিয়ে কথা বলতে হবে। নারীবাদ সম্পর্কে আপনি যদি বিস্তর ধারণা নিতে চান, আপনি অবশ্যই ইন্টারনেটে যেতে পারেন, অথবা আপনি যে কোনো ইউটিউবেও হয়তো অনেক ভিডিওস আছে, সেটিও দেখতে পারেন। আমাদের এই বই মেলায়, অর্থাৎ 21-এ আমাদের অমর 21-এ বই মেলায় হচ্ছে একটি বই আসবে আমাদের, সেটি হচ্ছে আজকের বিতর্ক, প্রতিযোগিতামূলক বিতর্কের আদ্যপান্ত, যেটিতে ম্যামো খাইম মিশেল আপু, যিনি কিনা হচ্ছে IBA ডিউর হয়ে বিতর্ক করেন, তার নারীবাদ সম্পর্কে আলাদা একটি লেখা রয়েছে। আমরা চাই আপনারা যদি হচ্ছে নারীবাদ সম্পর্কে একটি ভালো ধারণা পেতে চান, আপনারা অবশ্যই অনেক জায়গা থেকে পেতে পারেন, কিন্তু নারীবাদ সম্পর্কে একটি প্রকৃত এবং একটি বিস্তর ধারণা পেতে চাইলে আমরা চাবো এবং আমরা আশা করবো যে আজকের বিতর্ক যে বইটি রয়েছে, আজকের বিতর্ক প্রতিযোগিতামূলক বিতর্কের আদ্যপান্ত, এই বিতর্কের বইটিতে অবশ্যই আপনাদেরকে উপকার করতে পারবে। মেঘদা। আচ্ছা, সো তানভীর কোয়েশ্চেন করেছে, if someone for instance wants to use social construct to show why a government should be authoritarian, what's the best process to show it? আচ্ছা, প্রথমত মানে এই কমেন্টগুলো আরেকটু বাংলায় করেন, বাট প্রশ্নটা ভালো, ধন্যবাদ। আচ্ছা, তো অনেক সময় এমন জিনিসপত্র হয় যে আমরা অনেক জিনিসপত্র ধরে নিই, সিম্পলি ধরে নিয়ে আলোচনা করি। এটা খুব ভালো একটা মানে আলোচনা, যে ধরেন আমরা একটা বিতর্ক করতেছি যে এই সংসদ সকল মাদক দ্রব্যকে আইনি করে দিবে, বা মানে ধরেন কোনো একটা নির্দিষ্ট মাদক দ্রব্য বিষয় কথা হচ্ছে যে অমুককে আইনত মানে নিষিদ্ধ রাখবে না। এখন অনেকের আর্গুমেন্টের প্রিমাইস শুরু হয় ভাবে, এরকম আমরা অনেক মোশন পেয়েছি। দুয়ার্তে যখন প্রথম হচ্ছে অনেক কিলিং করছিল, তখন যেহেতু অনেক মোশন এসেছে, অনেক দলের স্বভাব খারাপ এই অর্থে যে এসে আলোচনাটি শুরু করে ভাবে কিন্তু মাদক তো খারাপ। এখন মুশকিলটা হচ্ছে আপনার বিতর্কটাকে ওই জায়গায় যদি কেউ নিয়ে যায়, তাহলে সব থেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন আপনার আর্গুমেন্টকে সেট করছেন, সেই আর্গুমেন্টকে সেট করার আগে ওই প্রিমাইসটিকে এমন ভাবে সাজান যাতে কনস্ট্রাকশনগুলো এমনিতেই ধাপ করে ভেঙে চলে যায়। যেমন আপনি আলোচনাটি এভাবে করতে পারেন যে আমাদের মানে আমি হলে হয়তো আলোচনাটি এভাবে করতাম যে আমরা যখন মাদক আসক্তি নিয়ে কথা বলি, তখন আমাদের আসক্তি নিয়ে আরো বেশি কথা বলা উচিত মাদকের থেকে, কারণ আসক্তি একটা মানসিক প্রবণতা। এমন বহু মানুষ রয়েছে যারা হয়তো কোনো না কোনো ড্রাগ ইউজ করে, কিন্তু সেটি তারা হয় প্রেসক্রাইবড ভাবে ইউজ করেন, অথবা তারা যদি রিক্রিয়েশনালিও ইউজ করে থাকে, তাহলেও সেটি করেও তারা তাদের জীবনটা চালু করতে পারছে। মুশকিলটা হয় আসক্তিতে। এই আসক্তির নানান দিক থাকে। এই আসক্তি আপনার সবাই যে মাদক আসক্ত হয় এমন না, অনেক মানুষ আছে যারা ফুড অ্যাডিক্ট। আমরা ইউরোপে এরকম প্রচুর মানুষ যারা ওবিস হয়ে যায়, কারণ তারা মানে খাদ্যের প্রতি অ্যাডিক্টেড। এরকম নানান ধরনের অ্যাডিকশন পাওয়া যায়। প্রচুর মানুষজন আছে যারা যৌন সংসর্গের ক্ষেত্রে অ্যাডিক্টেড। এই অ্যাডিকশন ইন ইটসেলফ একটা প্রবণতা। এই প্রবণতা বা মানসিকতার পিছনে মানুষের অভ্যন্তরীণ নানান রকম মানসিক জটিলতা থাকে। সেই মানসিক জটিলতাকে অ্যাড্রেস না করে, সেই মানসিক জটিলতাকে চিহ্নিত না করে, শুধুমাত্র কোনো দ্রব্য যার চাহিদা বাজারে রয়েছে তার যোগান বন্ধ করার মাধ্যমে কোনো ধরনের সমাধান করা যাবে না। দেখেন, আমি কিন্তু একটা আর্গুমেন্ট দিয়ে শেষ করলাম, কিন্তু আমি আমার কথায় যা যা বলেছি তাতে করে ওই প্রথম আলোচনাটা, যে আলোচনাটা আসতে পারে ওই সাইড থেকে যে কিন্তু ভাই মাদক দ্রব্য তো খারাপ, এই আলোচনাটা অটোমেটিক্যালি ডিসম্যান্টেলড হয়ে গেছে বা ভেঙে চলে গেছে। ফলে আপনি যখন আপনার আর্গুমেন্টকে প্রিপেয়ার করবেন, তখন আগে থেকেই ক্রিটিক্যালি আপনার যে প্রিমাইস বা প্রেক্ষাপট সেটিকে দাঁড় করান। সেটি করাতে পারলে অটোমেটিক্যালি কেউ প্রতিপক্ষ থেকে যদি কোনো কনস্ট্রাক্ট নিয়ে আসে, সেই কনস্ট্রাক্টগুলো ভেঙে চলে যাবে। আমাদের আরো প্রশ্ন এসেছে, বা গুড, কিপ অন দ্য কোয়েশ্চেন্স কামিং, কিপ দ্য কোয়েশ্চেন্স কামিং। আচ্ছা, ভুল বলছি। আচ্ছা, Fahmida Faiza Meg Bhaiya, your workshop in CTG was amazing. Got to know a lot of new things about debating from you. This time, thank you so much. Thank you so much for coming. Visit us soon again. Acha, thank you Fahmida Faiza. Acha, Luam Mehzabil joined, Tashfiq Saif. If an argument is completely right on the basis of morality, how can you counter it as an opponent? আচ্ছা, এই কথাটা না রাজু ভাই একটু আগে বলতেছিল যে ধরেন অধিকাংশ ভালো মোশনে যদি কোনো এমন একটা আর্গুমেন্ট থাকে যেটা মোরালি
খুবই ভালো, মানে এটা এগেইনস্ট আর কিছু বলাই যায় না, তাহলে মুশকিলটা হচ্ছে যে এটা প্রবাবলি মোশনটা ভালো হয়নি, কারণ মানে তার এটা সিলভার বুলেট হয়ে গেছে, যে এমন একটা আর্গুমেন্ট আছে যে আর্গুমেন্ট কোনোভাবেই ভাঙা যাচ্ছে না একটা সাইড থেকে। এরকম সাধারণত হয় না। আপনি যেটা সম্ভবত মিন করতেছেন সেটা হচ্ছে অনেক সময় আমরা ধরে নেই যে মোরালি একটা সাইড নিয়ে বলা যাচ্ছে এবং আর একটা সাইড নিয়ে বলা যাচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রে ধরেন ট্রলি প্রবলেমের কথা হচ্ছে রাজু ভাই বলতেছিল, সো ট্রলি প্রবলেমের আইডিয়াটা নিয়ে একটু ব্যাখ্যা কর, তারপর আমি বলবো। আপনি ব্যাখ্যা করেন। আচ্ছা, রিসেন্ট টাইমে নিয়ে So- কথা বলেছে। সো ট্রলি প্রবলেমের আইডিয়াটা হচ্ছে যে ধরেন দুটো রেল লাইনের একটাতে 5 জন মানুষ বাধা রয়েছে, একটাতে 1 জন মানুষ বাধা রয়েছে। একটা ট্রাম যাচ্ছে, হাইপোথেটিক্যালি চিন্তা করেন, আপনি যদি একটা লিভার পুল করেন তাহলে যে ট্রেনটা যে হয়তো যে 5 জনের উপর দিয়ে যেত, সেই 5 জনের উপর দিয়ে দুঃখিত 5 জনের উপর দিয়ে না যেয়ে পাশের লাইনটা দিয়ে চলে যাবে, অর্থাৎ একজন নিহত হবেন। এখন অর্থাৎ আপনি কোনো একটি কাজ করার মাধ্যমে 4 জন মানুষের জীবন বাঁচাচ্ছেন, কিন্তু আপনি ওই কাজটি করার মাধ্যমে ওই একজন মানুষের মৃত্যুও নিশ্চিত করছেন। অর্থাৎ আপনি যদি নিষ্কর্মা থাকতেন, আপনি যদি কিছুই না করতেন, তাহলে 5 জন মানুষ মারা যেত। আপনি এখন একটা লিভার পুল করলেন এবং ওই 5 জন মানুষ মারা যাবে না, কিন্তু অন্য একজন মানুষ মারা যাবে। এই সিচুয়েশনে আপনি কি করবেন? এটি শুধু প্রতিযোগিতামূলক বিতর্ক না, এটা এমনি একটা কোয়েশ্চেন আর কি, মানে এটি এমনি ট্রলি প্রবলেমকে আমরা হচ্ছে একটা মানে মোরাল ডিলেমার একটা ক্লাসিক উদাহরণ হিসেবে দেখি। সো এখানে মজার জিনিস যেটি সেটি হচ্ছে যে আপনার অ্যাকশন বা আপনার কৃতকর্মের জন্য আমরা আপনাকে দায়ী করি, কিন্তু আপনার না করা কাজের জন্য বা আপনার ইনঅ্যাকশনের জন্য আমরা আপনাকে দায়ী করি না। এই কারণে আপনার কাছে এমন মনে হতে পারে যে ওই একজনের আপনি যদি ওই মানে ধরেন লিভারটি পুল করেন এবং ওই একজন মানুষ মারা যায়, তাহলে এই একজন মানুষের মৃত্যুর জন্য আপনি দায়ী, কারণ কাজটি আপনি করেছেন। কিন্তু আপনি যে জেনে বুঝেও ওই কাজটি করলেন না, লিভারটি পুল করলেন না, সেটির ফলে যে 5 জন মানুষ মারা যাচ্ছে সেটির দায় আপনার না, কারণ আপনি ইন দ্য ফার্স্ট প্লেস লিভারটি পুল করেননি। ফলে আপনার কাজের প্রেক্ষাপটে বা আপনার কাজের ভিত্তিতে কোনো মানুষের মৃত্যু ঘটছে না। এই কথাটা কেন বললাম খেয়াল করেন, এখানে এটির সঙ্গে গেঁথে আছে একটা মোরাল প্রিমাইস, একটা নৈতিকতা সংক্রান্ত একটা প্রেক্ষাপট বা একটা চিন্তাটি হচ্ছে আমাদের কাজের জন্য আমরা দায়ী, কিন্তু আমরা যদি কাজ না করে বসে থাকি সেটির জন্য আমরা দায়ী নই। একটি সাইড এইটিকে এস্টাবলিশ করার চেষ্টা করবেন যে হ্যাঁ, কেন কাজ করার জন্য আসলে আমরা বেশি দায়ী কাজ না করার থেকে। আরেকটি সাইড বলবে যে না, অ্যাকশন এবং ইনঅ্যাকশন দুটোই একই রকম গুরুত্ববহ এবং দুটোর জন্য আপনি একই রকম দায়ী। ফলে আপনার আসলে সংখ্যার দিকে মনোযোগ দেওয়া উচিত, 5 জনকে না মেরে ফেলে 1 জনকে মেরে ফেলা উচিত। এইটি কেন বললাম? এটি বললাম আইডিয়াটি যে কোনো মোরাল আর্গুমেন্টই আসলে ফুল প্রুফ হয় না সাধারণত। আপনি জিনিসটিকে একটি দিক থেকে দেখছেন বলে আপনার কাছে ফুল প্রুফ মনে হচ্ছে, হয়তো ওটির একটি উল্টো দিক রয়েছে, যে দিকটি সম্পর্কে আপনি খুব বেশি ভাবেননি দেখে আপনার কাছে মনে হয়নি বা স্পষ্ট হয়নি যে কেন ওই সাইডেও ভালো প্রিন্সিপাল আর্গুমেন্ট থাকতে পারে। আচ্ছা, তৈমুর রেজা যে প্রশ্নটি করেছে সেটি হচ্ছে মানে সে আগে একটি প্রশ্ন করেছিল, যে প্রশ্নটা ওই যে কমিউনিজম নিয়ে। সে বলার চেষ্টা করছে যদি কমিউনিজম সে অর্থাৎ ওই মোশনটির এগেইনস্টে থাকে, তাহলে হয়তো তার ক্যাপিটালিজমকে সাপোর্ট করা লাগবে। সো ক্যাপিটালিজমকে যদি সে সাপোর্ট করে, তাহলে কেবলমাত্র সে নিজের লাভটি দেখছে, মানুষের ক্ষতিটির কথা হয়তো দেখছে না। এটি আসলে একটি এক্সট্রিম আর্গুমেন্ট কিনা? আমার কাছে প্রথমত মনে হয় এরকম একটি মোশন যে জায়গায় আপনার বলে দিতে হয়, আপনাকে বলেই দেওয়া হয়েছে যে হচ্ছে আপনার কমিউনিজম দিয়েই দেশটি পরিচালনা করতে হবে, সে জায়গায় আপনি অবশ্যই কমিউনিজমের খারাপ দিক দেখাবেন এবং সলিউশন হিসেবে হয়তো আপনি ক্যাপিটালিজম দেখাতে পারেন। কিন্তু ক্যাপিটালিজমের সম্পর্কে আপনার একদম যদি বেসিক ধারণা থাকে, তাহলে হয়তো আপনি ভাববেন যে কেবলমাত্র হচ্ছে কি বলবো, আপনি কেবলমাত্র মানুষের মানে কি বলবো, আপনি কেবলমাত্র নিজের লাভের কথা ভাবছেন। কিন্তু ক্যাপিটালিজমের কিন্তু কিছু ভালো দিকও রয়েছে, যে কিনা ক্যাপিটালিজমের যে সকল অ্যাডভোকেট আছে তারা কিনা যেগুলো বলার সাধারণত চেষ্টা করে, যার ভিতরে অনেক বড় একটি আমরা ট্রিকল ডাউন ইকোনমির কথা শুনি, অথবা আমরা টানেল ইফেক্টের কথা শুনি। যে টানেল ইফেক্টে সাধারণত বলা হয় যে যদি বড় লোকরা অনেক বেশি অর্থ পায়, তাহলে টানেলে যেরকম পানি গড়িয়ে পড়ে, তেমনি বড় লোকরা অর্থ পেলে টানেলের মাধ্যমে পানি যেরকম গড়িয়ে পড়ে, তেমনি গরিবের কাছে হয়তো অর্থটি যায়। অথবা ট্রিকল ডাউন ইকোনমি, অর্থাৎ বড় লোকের কাছ থেকে ট্রিকল ডাউন হয়ে আস্তে আস্তে হচ্ছে গরিবের কাছে অর্থটি আসে।
যেটি কিনা হচ্ছে কমিউনিজম থেকে ভালো তারা এই অর্থে বলে, কেননা কমিউনিজমের ক্ষেত্রে আপনি যেটি কিনা হচ্ছে ক্যাপিটালিজমের অ্যাডভোকেটরা বলে যে কমিউনিজম তো দিন শেষে একটি একটি ইউটোপিয়া, কেননা সব জায়গায় হয়তো এটি বললে মেঘদা অবশ্যই অফেন্ডেড হবে, কিন্তু কিন্তু ইউটোপিয়া কেননা হচ্ছে কোথাও হয়তো অনেক দিন ধরে এটি বলবৎ নেই, অথবা যে সকল জায়গায় ছিল সেটি আস্তে আস্তে অনেক বেশি লিবারাল হয়েছে বা ক্যাপিটালিজমের দিকে ঝুঁকেছে, রাইট? তো আপনি সেটিও বলতে পারেন, আপনি যে কেবলমাত্র ক্যাপিটালিজম বলার সাথে সাথে আপনি যে অনেক বেশি এক্সট্রিম আর্গুমেন্ট দিয়ে দিচ্ছেন বা কেবলমাত্র নিজের লাভের কথা ভাবছেন, ব্যাপারটি আসলে ক্যাপিটালিজম সম্পর্কে একদম বেসিক ধারণা, ব্যাপারটি আসলে এরকম না। আচ্ছা, সো ব্যাপারটি হচ্ছে যে সম্ভবত মানে নিয়ন যেগুলির কথা বললো যে ট্রিকল ডাউন ইকোনমিক্স বা টানেল এফেক্ট, এগুলাকে হয়তো বিতর্কে ভালো অপোজিশন পাইলে ডিফেন্ড করাটা একটু কষ্ট হবে, কিন্তু আসলে কমিউনিস্ট আমরা যখন আলোচনাটি করি আমরা যেন আলোচনাটিকে আসলে মানে এটাকে কি বলে বাইনারি আলোচনা হিসেবে না দেখি যে ক্যাপিটালিজম কমিউনিজম, কারণ আমরা অধিকাংশ রাষ্ট্র দেখি যে আমরা মিক্সড মার্কেট চালাই, তাই তো? এবং ধরেন ক্যাপিটালিজমের নানান ব্যাপার স্যাপার রয়েছে, সকল রাষ্ট্রের ক্যাপিটালিজম একভাবে ফাংশন করে না। এই পার্টিকুলার মোশনের ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি মার্শাল প্ল্যান সম্পর্কে একটু পড়াশোনা করেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে করে গোটা ইউরোপ জুড়ে আপনার প্রচন্ড পরিমাণে অর্থ বিনিয়োগ করেছিল। এটি তারা অনুদান দেয়নি, তারা বিনিয়োগ করেছিল। তারা এখানে আপনার ইনভেস্টমেন্ট করে একদিকে যেমন নিশ্চিত করেছে যে প্রচুর কর্মসংস্থান তৈরি হয়, ঠিক একইভাবে তাদের নিজেদের অর্থনৈতিক বুম বা তাদের নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধিকেও নিশ্চিত করেছিল। এবং আপনারা যদি হচ্ছে মানে 30-এর দশক নিয়েও দেখেন যে যখন কিনা 1930-এ বড় একটি অর্থনৈতিক মন্দা হলো, তখন একজন বিখ্যাত অর্থনীতিবিদ ছিলেন কেনসের অর্থনীতি সংক্রান্ত চিন্তা ভাবনা ছিল যে আসলে আপনার যে গভর্নমেন্ট হিসেবে আপনার যে ইনভেস্টমেন্টটি, সেই ইনভেস্টমেন্টটি আপনি আসলে বড় লোকদেরকে ট্যাক্স কাট না দিয়ে বা উপরে ইনভেস্ট না করে সাধারণ মানুষজনে ইনভেস্ট করেন। মানে খুব মোটা দাগে বললে আর কি, সাধারণ মানুষজনে ইনভেস্ট করলে যেটি হয় তার তখন পারচেসিং এবিলিটি বা কেনার ক্ষমতা বৃদ্ধি পায়। তার যখন কেনার ক্ষমতা বৃদ্ধি পায় তখন অটোমেটিক্যালি সে বিভিন্ন পণ্য ক্রয় করে, এবং যে পণ্য সংক্রান্ত আপনারা যদি এই সম্পর্কে মানে ধারণা না থাকে, মেঘদা যেটি বলছেন সেটি অবশ্যই রাইট। একটু প্রিমাইসটি বলি, অর্থাৎ এই মন্দাটি হওয়ার আগে যেটি হচ্ছিল সেটা হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিস্ট বলে আমরা যাদেরকে আসলে চিনে থাকি, তারা বলছিল যে মার্কেটের হাতে সবকিছু ছেড়ে দিতে, মার্কেট উইল হিল ইটসেলফ, অর্থাৎ মার্কেট নিজের মতো করে সবকিছু চালিয়ে নিয়ে যাবে। হ্যালো ফাহাদ মাহমুদ। তো যেটি হবে সেটি হচ্ছে মার্কেটে আপনি কোনো ধরনের অথবা বাজারে আপনি কোনো ধরনের ইন্টারভেনশন করেন না, আপনি গভর্নমেন্ট হিসাবে আপনি বাজারে কোনো প্রকার হস্তক্ষেপ করেন না। এটি হচ্ছে সাধারণত ক্লাসিক্যাল ইকোনমিস্টদের কথা ছিল। অর্থাৎ যার ফলে যেটি হচ্ছিল সেটি হচ্ছে কর্পোরেশনের যে সকল মালিকরা ছিল তারা অনেক বেশি অর্থ কামাচ্ছিল, কিন্তু গরিবদের যে ওয়েলফেয়ার, সে ওয়েলফেয়ারের কথা চিন্তা করা হচ্ছিল না। কারণ না, বাজারের কথা যদি আপনি কেবলমাত্র চিন্তা করেন, বড় লোকরা যদি অর্থ কামাই করে তার মাঝে কিন্তু বাজারের কোনো ক্ষতি নেই, কেননা বাজারের ইফিসিয়েন্সি অথবা কর্মদক্ষতা কিন্তু চূড়ান্তে রয়েছে। কিন্তু গরিবদের ওয়েলফেয়ারের কথা আপনি চিন্তা করবেন কিনা, অথবা গরিবদের পারচেজিং পাওয়ার রয়েছে কিনা, যেটি কিনা আমরা 1929 এর ক্ষেত্রে দেখেছিলাম যে পারচেজিং পাওয়ার মানুষজনের কমে গেছে, মানুষজন পণ্য কিনতে পারছে না, যেটি কিনা বাজার সংকট বলে। অর্থাৎ আপনার বাজারে পণ্য ঠিকই রয়েছে, কিন্তু যারা আপনার বাজারে পণ্যটি কিনবে তারা পণ্যটি কিনতে পারছে না। তখন মেনার্ড কিনসের আগমন, এবং মেনার্ড কিনস তখন বলার চেষ্টা করে যে গভর্নমেন্টের অবশ্যই ইন্টারভেন করা উচিত এবং গভর্নমেন্টের এভাবে বাজারটিকে আসলে ছেড়ে দেওয়া উচিত না মানুষের কাছে, রাইট মেঘদা? এই গভর্নমেন্ট ইন্টারভেনশন নিয়ে যে বইটার কথা বলছিল আজকে বিতর্ক প্রতিযোগিতামূলক বিতর্কের আদ্যপান্ত, ওখানে নাহিয়ান ভাইয়ের লেখা রয়েছে সম্ভবত, এবং রাফিরও লেখা রয়েছে, শেখ রাফি আহমেদ। শেখ রাফির আপনার 2008 এর যে ফিনান্সিয়াল ক্রাইসিসটি হয়েছিল, যেটি কিনা আপনি যদি অর্থনীতি সম্পর্কে একদম বেসিক পড়ালেখা করে থাকেন তাহলে মনে হয় সবাই এটি সম্পর্কে পরিচিত। সেটি সম্পর্কে শেখ রাফি আহমেদের একটি পরিষ্কার লেখা আছে এবং খুবই বিস্তারিত একটি লেখা আছে, যেটা আমি কিছুদিন আগে পড়ছিলাম এবং অদ্ভুত সুন্দর একটি লেখা। ধন্যবাদ শেখ রাফি। আচ্ছা, সালমান শাহরিয়ার একটি প্রশ্ন করেছে, একটি ভালো প্রশ্ন, একটি প্রিন্সিপাল আর্গুমেন্টের কাউন্টারে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট দিলে অ্যাজ এ জাজ কাউন্ট করা হয়। আচ্ছা, এই প্রশ্নটার হ্যাঁ বা না উত্তর দেওয়া খুব মুশকিল, কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয় যে আসলেই কোনো বিতর্কের উল্টা সাইডে কোনো প্রিন্সিপাল আর্গুমেন্ট থাকে না। যেমন একটা উদাহরণ দিই, যে এই সংসদ মিনিমাম ওয়েজ বা ন্যূনতম মজুরির ধারণাকে সমর্থন করে, ঠিক আছে? এখন আপনি যদি অপোজিশন হন, আপনি এটা কি বলবেন? আপনি বলবেন যে ন্যূনতম মজুরির ধারণাকে আমি সমর্থন করি না, মানুষজন মরে যাক না, মানে আচ্ছা। সো আলোচনাটা আরেকটু মানে মোশনটাকে একটু রিফ্রেম করি, যে এই সংসদ প্রথম বিশ্ব হিসেবে
বা একটি অর্থনৈতিকভাবে উন্নত রাষ্ট্র হিসেবে মিনিমাম ওয়েজকে লিভিং ওয়েজ করে, অর্থাৎ একজন মানুষের সাধারণ ভরণ পোষণের জন্য যে খরচ লাগে সেরকম একটি এস্টিমেটেড খরচ একজন মানুষ ফুল টাইম কাজ করলেই তাকে দিতে হবে। এখন আপনি যদি এটির অপোজিশনে থাকেন, আপনার পক্ষে তো প্রিন্সিপাল আর্গুমেন্ট দেওয়া খুব টাফ, কারণ আপনি কি বলবেন যে মানুষ খাইতে না পায় মরে যায়, ও মানুষ 40 ঘন্টা কাজ করবে তাও মানুষজন বেতন পাবে না। এইসব ক্ষেত্রে সাধারণত যে বুদ্ধিটি করতে হয় সেটি হচ্ছে কোনো একটি কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট নিতে হয় এবং সে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টকে ফ্লিপ করে একটি প্রিন্সিপাল আর্গুমেন্টের আকার দিতে হয়। এক্ষেত্রে কিরকম হতে পারে, যখনই আপনি কোনো মার্কেটে হচ্ছে মিনিমাম ওয়েজের ল তৈরি করেন এবং মিনিমাম ওয়েজ ধাপ করে বাড়িয়ে দেন, তখন সাথে সাথে আনএমপ্লয়মেন্ট তৈরি হয়, তাই তো? যে ওই আনএমপ্লয়মেন্ট তৈরি হওয়ার ফলে যেটি হয়, অনেক মানুষের চাকরি তার মানে চলে যাচ্ছে। আপনি তাহলে এভাবে জিনিসটিকে ফ্রেম করেন যে আমি আসলে মানুষজন কম খেয়ে দিয়ে বেঁচে পড়তে আছে, এটিকে আপনি যেরকম ডিফেন্ড করতে রাজি আছি কম্পেয়ার টু বা এটির তুলনায় যে মানুষজন চাকরি হারাবে এবং এরকম একটি বিশেষ অবস্থায় সে চাকরিবিহীন হয়ে ঘুরে বেড়াবে। অর্থাৎ একটি কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টের কে ফ্লিপ করে ঔচিত্য অনৌচিত্য তখন নিয়ে যাওয়া প্রয়োজন। আচ্ছা, আমরা মনে হয় ওই সালমান শাহরিয়ারের প্রশ্নটি অ্যান্সার দেওয়ার মাত্রমে তানভীর হাসানের প্রশ্নটিও অ্যান্সার করেছি যে আসলে সবসময় এটি ইম্পর্টেন্ট না যে আপনার প্রিন্সিপাল আর্গুমেন্টকে আপনার একদম কি বলবো প্রিন্সিপাল আর্গুমেন্ট দিয়ে খণ্ডন করতে হবে। যেরকম ধরেন ক্যানিবালিজম যদি সম্পর্কে আপনি কথা বলেন যে একজন মানুষকে মারা খারাপ, এখন এটি তো সব জায়গায়ই খারাপ, সাধারণত যে কোনো মানুষকে মারা তো অবশ্যই খারাপ, কিন্তু সেটির আর্গুমেন্টের এগেইনস্টে আপনি যদি ইউটিলিটির কথা চিন্তা করেন যে ওই মানুষটিকে না মেরে যদি খেয়ে না ফেলতো তাহলে হয়তো আরো 3-4 জন মানুষ মারা যেত, অর্থাৎ এটি কিন্তু একটি কনসিকুয়েন্স যে তাহলে তাকে না মারা হলে আসলে কি হতো। এই কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট দিয়ে কিন্তু আপনি একটি প্রিন্সিপাল আর্গুমেন্টকে খণ্ডন করছেন, অর্থাৎ প্রিন্সিপাল আর্গুমেন্টকে প্রিন্সিপাল আর্গুমেন্ট দিয়েই খণ্ডন করতে হবে, এটা ইম্পর্টেন্ট না। আপনি একটি প্রিন্সিপালি যে কাজটি রাইট সেটি কনসিকুয়েন্সিয়ালি রং, এটিও আপনি আসলে দেখাতে পারেন। এটি ছিল আমাদের কথা। আচ্ছা, খালিদ অর্ণবের প্রশ্নটা পড়েন। If integration of minority to mainstream culture is an evident systemic failure, how to defend integration then, i.e. black parents prioritizing Afrocentric schools? আচ্ছা, কথাটা কি বলবো আর একটু বুঝে নেই, আরেকবার পড়ে নেই। আচ্ছা, if integration of minority to mainstream culture is an evident systemic failure, how to defend integration then? আচ্ছা, ও সম্ভবত যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে ধরেন আদিবাসীরা বাঙালিদের মতো হয়ে উঠতে হয় বাঙালি সমাজে জায়গা পাওয়ার জন্য, সো এইসব ক্ষেত্রে আদিবাসী মানুষজন বাঙালি হয়ে উঠছে, এটিকে কিভাবে ডিফেন্ড করবেন, বা বাঙালিদের সাথে সাংস্কৃতিক এক ধরনের অভিযোজন তৈরি হচ্ছে, এটিকে কিভাবে ডিফেন্ড করবেন। আমার কাছে মনে হয় এইসব বিতর্কে সাধারণত যেটি করতে হয় সেটি হচ্ছে ধাপ করে কালেকটিভ লেন্স থেকে বের হয়ে এসে একটি ইন্ডিভিজুয়ালের লেন্স ধরতে হয়। অর্থাৎ আপনি একজন আদিবাসী, আপনাকে এমনিও আমি আপনার ভাষায় পড়াশোনা করতে দিই না, আপনি বোথ কেসেসেই আপনার ভাষা বলুন আপনার কৃষ্টি বলুন এগুলো থেকে ক্রমাগত বিচ্যুত হয়ে যাচ্ছেন। কম্পারেটিভলি হচ্ছে এইখানে আপনি যদি অন্তত ইন্টিগ্রেট করেন তাহলে সেই ইন্টিগ্রেশনের ফলে আপনি কিছু জাগতিক লাভ পাচ্ছেন, সেই জাগতিক লাভটিকে আসলে তখন ওই ব্যক্তির নিরিখে বা ওই ব্যক্তির জায়গা থেকে ডিফেন্ড করা যেতে পারে। আরেকটি জিনিস যেটি হতে পারে সেটা হচ্ছে এক্সট্রিম সব কেসেসে, ধরুন উইঘুর সম্প্রদায়, ও যদি ইন্টিগ্রেট না করে তাহলে ওকে মেরে ফেলবে। সো এরকম এক্সট্রিম সিচুয়েশনটি বা অবস্থাটি কতখানি এক্সট্রিম সেটিকে ব্যাখ্যা করার মাধ্যমে অনেক সময় ইন্টিগ্রেশনকে ডিফেন্ড করা সম্ভব। Mohammad Toimur Reza premise after World War I 1922 this house believes as the USA government will not help European country, rather the gov will invest in his country. এটা ভালো মোশন না ভাইয়া, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব আহামরি অর্থনৈতিক ক্ষতি হয়ে গিয়েছিল এরকম না, মার্কিন যুক্তরাষ্ট্র তো যেহেতু একটা মহাদেশ ওই পারে, ফলে যুদ্ধটি কখনোই এক পার্ল হারবারের আক্রমণ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের গায়ের উপর পড়েনি আর কি। এবং আপনি যদি হিস্ট্রি পড়ে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্র বেসিক্যালি অনেক পরে যুদ্ধে এন্টারও করেছিল, বলা হয় যে পার্ল হারবারের পরে সাধারণত হচ্ছে তাদের ইনফ্লুয়েন্স। আচ্ছা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কথা বলছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে অনেক পরে। আচ্ছা, সো আমরা এই আলোচনাটি আমার মনে হয় একটু ক্লোজ করে আমরা আর্গুমেন্টেশন যে আরেকটি আলোচনা রয়েছে, কারণ অলরেডি আমরা প্রায় 52 মিনিট ধরে হচ্ছে লাইভ সেশনে আছি এবং আমরা আসলে অনেক বেশি খুশি যে অনেক বেশি প্রশ্ন আসছে এবং অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ একটি সেশন হচ্ছে। আমরা ভেবেছিলাম যে হয়তো এইরকম আমাদের দুজনের কথা কেউ শুনবে না। আচ্ছা, যাই হোক, সো আরেকটি একদম বিতর্কে বেসিক
যেটি হচ্ছে আর্গুমেন্টেশন যখন আপনি করেন অথবা আর্গুমেন্ট যখন আপনি দেন, আপনি কি অনবরত কথা বলে যাবেন, নাকি আপনি কোনো একটি লেয়ারে যাবেন অথবা সেই আর্গুমেন্টকে কোনো একটি ভাগ করে নেবেন? আমরা বিশ্বাস করি যে কোনো যুক্তিকে আপনি তিনটি ভাগে ভাগ করতে পারেন। এক হচ্ছে অ্যাসারশন, আরেকটি হচ্ছে রিজনিং, আরেকটি হচ্ছে এক্সাম্পল। আমরা দুইজন এখন এটি নিয়ে বেসিক্যালি কথা বলবো যে আসলে অ্যাসারশন কি, রিজনিং কি এবং এক্সাম্পল কি। যদি একদম প্রতিশব্দ করি তাহলে অ্যাসারশন বেসিক্যালি হচ্ছে একটা স্টেটমেন্ট, অর্থাৎ আপনি যখন কোনো একটি কথা বলেন, আপনি যখন কোনো একটি যুক্তি প্রদান করেন, আপনি প্রথমত একটি স্টেটমেন্ট দিয়ে দিলে আসলে বিচারকের জন্য অনেক বেশি সাহায্য হয় যে আসলে আপনি কি বলতে চাচ্ছেন সেটি আসলে বিচারক বুঝতে পারে, রাইট? সুতরাং আপনি প্রথমত স্টেটমেন্টই দিয়ে দেন যে আপনার যুক্তিটি, হ্যাঁ, বিবৃতিটি দিয়ে দেন, অর্থাৎ আপনার কথাটি কি। যেরকম আমরা যে নারী মোশনটি নিয়ে আলোচনা করছিলাম, আচ্ছা হ্যাঁ অন্য কি আপনি আপনি চিন্তা করেন। আচ্ছা, সো হচ্ছে কি মোশন হতে পারে যে, আচ্ছা আচ্ছা বল, অন্য কোনো মোশন বল, মানে যে মোশনটা ঠিক মানে নারীবাদ সংক্রান্ত বা ইয়ে সংক্রান্ত না, কারণ আমরা একটা জায়গায় ঢুকে হ্যাঁ হ্যাঁ রিপিটিটিভ শোনাচ্ছি। ধরেন এই সংসদ বেবি হিটলারকে হত্যা করবে, এই টাইপের একটি মোশন। সো আপনি যখন অ্যাসারশন দেন, ধরেন আপনার প্রথম আর্গুমেন্ট হচ্ছে অ্যাসারশন যখন দিচ্ছেন আপনি, ঠিক আছে, তো আপনার প্রথম যুক্তি কি হতে পারে? আপনি ধরেন পক্ষে কথা বলছেন যে বেবি হিটলারকে আপনি হত্যা করবেন। এখন আপনার প্রথম আর্গুমেন্ট কি হতে পারে? যে আপনি যেহেতু জানেন যে পরবর্তী সময়ে যে সে অনেক মানুষকে হত্যা করবে, হয়তো যেটি কিনা অনেক মতান্তর রয়েছে, 20 লাখ 30 লাখ, ধরেন আমরা একদম ন্যূনতমটি ধরে নিই যে 20 লাখ জিউ অথবা 20 লাখ ইহুদিকে সে হত্যা করবে। যেহেতু আপনি সেটি জানেন, সুতরাং তাকে আগেই আপনার মেরে ফেলা উচিত সেই মানুষগুলোকে বাঁচিয়ে তোলার জন্য। এটি হচ্ছে আপনার স্টেটমেন্ট, রাইট? আপনি বললেন কি যে অনেকগুলো মানুষের জীবন বাঁচানোর জন্য আপনি কি করতে চান? হিটলারকে মেরে ফেলতে চান। এটি হচ্ছে আপনার স্টেটমেন্ট। রিজনিংটি কি? এখন আপনি যদি এটুকু বলে থেমে যান তাহলে এটির আসলে কোনো মূল্য নাই। আপনার মনে হতে পারে যে হ্যাঁ আমি তো জানি হিটলার অনেক খারাপ এবং হিটলার অনেক মানুষকে মেরেছে, কাজে আমি যদি বলি আমি আসলে অনেক মানুষকে বাঁচানোর জন্য হিটলারকে মেরে ফেলতে চাই, তাহলে বাকিটা যা যা আপনি বুঝে নেবেন। জীবনের না, যেটি করতে হবে এরপরে হচ্ছে রিজনিং বা কারণ দর্শানো, খুব সহজভাবে বলতে গেলে যে আপনি এবার ভেঙে বলেন যে কি ঘটবে, কিভাবে ঘটনাটি ঘটবে। প্রথমত এক বলেন যে আপনি হয়তো বলতে পারেন, একটু একটু আন্দাজ করার চেষ্টা করেন যে অন্য সাইড থেকে কি আসতে পারে, এটা একটা সাইড নোট হিসেবে বললাম। ধরেন আপনি এরকম ভাবে বলেন যে আমরা বুঝতে পারি যে আসলে ওই সময় মানুষের মধ্যে অনেক ক্ষোভ ছিল এবং নানান ভিন্ন ভিন্ন কারণে আসলে এই ক্ষোভটি জার্মান মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল। তার মধ্যে প্রথম বিশ্বযুদ্ধে একটি মানে অত্যন্ত দুঃখজনক এবং মানে খুবই গ্লানিজনক একটি সন্ধি চুক্তি তাকে করতে হচ্ছে, তার জাত্যাভিমানে আঘাত লেগেছে, তার অর্থনৈতিক অবস্থা 1929-এর পর অনেক খারাপ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু একজন ভয়াবহ রুক্ষ এবং বাজে ডেমিগড টাইপের লোক না থাকলে, যিনি কিনা মানুষের এই ক্রোধ বা মানুষের এই হিংসাকে এত বাজেভাবে ব্যবহার করে অন্য মানুষের প্রতি হিংসাত্মক হওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তার অনুপস্থিতিতে আমরা বিশ্বাস করি এরকম অর্কেস্ট্রেটেড বা গোছানো সাংগঠনিকভাবে এত মানুষকে হত্যা করা সম্ভব হতো না। সেখানে আপনি হলোকস্ট কিভাবে হয়েছিল সে সংক্রান্ত কিছু আলোচনা নিয়ে আসতে পারেন, কিভাবে প্ল্যান করে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল মানুষজনকে, কিভাবে পোল্যান্ডে আক্রমণ করার আগে একটি নাটক রীতিমতো সাজানো হয়েছিল। এই ঘটনাগুলির ক্ষেত্রে আপনার যে ধরনের সাইকোপ্যাথিক মানসিকতার প্রয়োজন হয় এবং অন্যের উপর যে নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, ব্যক্তিত্বের এই ধরনের সমাহার আসলে আমরা খুব বেশি মানুষের ক্ষেত্রে দেখি না। ফলে আমরা স্পষ্টভাবে ধারণা করতে পারি যে যদি হিটলারের জন্ম না হতো বা হিটলার এভাবে বেড়ে না উঠতেন, তাহলে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা ঘটেছিল সেই ভয়াবহতা আটকাতে আমরা সক্ষম হতাম। আচ্ছা, যদি আরেকটু মানে সামারাইজ করি যে তাহলে অ্যাসারশন কোনটি, রিজনিং কোনটি এবং এক্সাম্পল কোনটি? অ্যাসারশন হচ্ছে যখন বা স্টেটমেন্টটি হচ্ছে আপনি যখন বলে দিচ্ছেন যে আপনি হিটলারকে মেরে ফেলবেন মানুষের জীবন বাঁচানোর জন্য। রিজনিং হচ্ছে কেন, কারণ হচ্ছে আপনি পরবর্তীতে দিয়ে তার যে মানসিকতা রয়েছে আপনি সেটির মাধ্যমে জানেন যে তার যে মানসিকতাকে এবং তার যে কাজ সেটির মাধ্যমে আপনি নিশ্চিত যে পরবর্তীতে গিয়ে সে হচ্ছে মানুষকে হত্যাটি করবে। এবং তারপর আপনার উদাহরণটি আসে যে তারপর আপনার যে পার্টটুকু প্লে করতে হবে সেটা হচ্ছে আপনার কোনো এভিডেন্স দিতে হবে বা এক্সাম্পল দিতে হবে, রাইট? তখন আপনি হচ্ছে একটা যেটি বলছেন যে হলোকাস্টের কথা বলতে পারেন। আচ্ছা, আপনি হলোকস্ট বলছিলাম এই অর্থে যে হলোকস্টের মাধ্যমে ওর কাজগুলো কি ছিল সেটা তুলে ধরা। সো এখানে এক্সাম্পল হওয়া দরকার হচ্ছে যে পাশাপাশি অন্যান্য বিভিন্ন রিয়ালিটি। সো এক্ষেত্রে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি অন্যান্য বাজে ডিক্টেটরদেরকে ধরেন
ধরে দেখেন যে তাদের তাদের যে অ্যাট্রোসিটি, তারাও অনেক অ্যাট্রোসাস ছিল, তারাও হয়তো অনেক ভয়াবহ কাজ করেছে, কিন্তু এর সমতুল্য বা এর কাছাকাছিও কেন কোনো কিছু পাওয়া সম্ভব না। উদাহরণস্বরূপ আপনি ফ্র্যাঙ্কোর কথা বলতে পারেন বা মুসোলিনির কথা বলতে পারেন, যারা নিজেরাও হয়তো খুব ভয়াবহ মানুষ ছিল, কিন্তু আপনি দেখান যে, বা আপনি এভাবে ফ্রেম করতে পারেন জিনিসটিকে যে তখন তো রাগ ক্রোধ ক্ষোভ সবগুলি রাষ্ট্রেই ছিল, তাহলে কেন কোনো কোনো নির্দিষ্ট রাষ্ট্রে এরকম মানুষজনের এরকম ভাবে তারা হচ্ছে এরকম ভয়াবহ কার্যকলাপ করলো? কারণ ওই কার্যকলাপগুলি পরিচালনা করার জন্য এরকম একজন সাইকোপ্যাথিক নেতা তাদের মধ্যে ছিল, যিনি কিনা এই জাতীয় মনোভাবকে ক্রমাগত ইনস্টিগেট করেছেন বা এই জাতীয় মানে মনোভাবের যে আগুন তাতে আরো বেশি ঘি ঢেলেছেন। এভাবে আরো কিছু উদাহরণ দিয়ে আপনি আসলে দেখাতে পারেন যে যেখানে যেখানে এই জাতীয় মানে সুডো পপুলিস্ট বা আপনার ডেমিগগ ধরনের নেতা তৈরি হয়েছে, সেই সব জায়গাতে আসলে এইরকম সংহারের ঘটনাগুলি বা এরকম নেতিবাচক ঘটনাগুলি ঘটেছে, যেগুলো এক্সাম্পল। আচ্ছা, সো এটি হচ্ছে এভিডেন্স, রাইট? মেঘদা, অ্যানালজি কি হতে পারে? এক্সাম্পলকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি, একটি যদি এভিডেন্স হয় তাহলে অ্যানালজি এটার ক্ষেত্রে আসলে কি হতে পারে, বা অ্যানালজি জিনিসটা কি আসলে? সো অ্যানালজি এটার ক্ষেত্রে বোধহয় এরকম হতে পারে যে অ্যানালজি হচ্ছে বেসিক্যালি আপনার যে রিজনিংটি দিলেন, সেই রিজনিং এর পরে আপনি বললেন যে এই এই কারণে অমুক ঘটেছে, হিটলার অবস্থান করছিল দেখে তিনি মানুষজনকে ভাবে মোটিভেট করতে পেরেছিলেন, এবং যার ফলে এতগুলো এত সংখ্যক ইহুদিকে, এত সংখ্যক কমিউনিস্টকে, এত সংখ্যক ভিন্ন মতাদর্শীকে মারা সম্ভব হয়েছিল। অ্যানালজি হচ্ছে যে আপনি এবার আপনি যে একটি ফ্রেমওয়ার্ক পেলেন রিজনিং এর, সেটি যে প্রায় সব জায়গায় অ্যাপ্লিকেবল এটা ঘুরিয়ে দেখানো। অর্থাৎ যখন মানুষজনের মধ্যে অনেক ক্রোধক্ষোভ থাকে, তখন অন্য একজন মানুষ যিনি কিনা এই ক্রোধক্ষোভকে ব্যবহার করতে জানেন, তিনি নিজের রাজনৈতিক সুবিধায় এই ক্রোধক্ষোভকে ব্যবহার করবেন। এই ফ্রেমটিকে নানান উদাহরণ বা কারণটি কি আসলে এটি কেন ঘটে সেটি দেখানোর মাধ্যমে রিপিটেটিভলি বলা, আই গেস। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটু কমেন্টে চলে যাই। তানভীর থামিদ যে প্রশ্নটি করেছে সেটি হচ্ছে কিছু কিছু বিতর্কে আমাদের ব্যক্তি স্বাধীনতার আর্গুমেন্ট দেয় হচ্ছে তার অপোজিশন, এবং তার হয়তো সেটিকে মেনে নেওয়া লাগে। এই ধরনের বিতর্ক আসলে সে কিভাবে করবে, অথবা বিচারকের কাছে আসলে ব্যাপারটি কিভাবে গুরুত্ব পায়। আমার মনে হয় যে সকল বিতর্কে আপনার ব্যক্তি স্বাধীনতা আপনার অপোজিশনের একটি বড় পয়েন্ট, সে জায়গায় ব্যক্তি স্বাধীনতাকে আপনি অবশ্যই ডিফেন্ড করতে পারেন। আপনি স্টেক অ্যানালাইসিস দেখাতে পারেন যে সে যদি এই কাজটি করে ফেলে তাহলে আসলে অন্য মানুষের উপরে কিরকম ইম্প্যাক্ট করতে পারে, অথবা তার এই কাজটির মাধ্যমে সোসাইটির উপর কিভাবে কিরকম ইম্প্যাক্ট করতে পারে, এটি আপনি হয়তো বলতে পারেন। আবার আপনি বলতে পারেন যে মানে অনেক কিছুই তো ব্যক্তি স্বাধীনতা, কিন্তু কেন তারপরে গভর্নমেন্টের সেটাকে ইন্টারভেন করা জাস্টিফাই? ধরেন একজন মানুষ চাইলে, যদি মানুষ বলে যে আমি এখন হয়তো সিগারেট খাবো, আমি প্রত্যেকদিন সিগারেট খাবো, তারপরে গভর্নমেন্ট কেন হাই ট্যাক্সেশন করে চায় না সে সিগারেট খায়? এটা তো তার ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন। কিন্তু গভর্নমেন্টের কিন্তু এই জায়গায় একটি অ্যাডভোকেসি আছে, যে গভর্নমেন্ট যেহেতু জানে এটির মাধ্যমে তার স্বাস্থ্যের ক্ষতি হবে, অর্থাৎ গভর্নমেন্ট তার ওয়েলফেয়ারের জন্য তার ব্যক্তি স্বাধীনতার যে ব্যাপারটি রয়েছে বা ব্যক্তি স্বাধীনতার যে নোশনটি রয়েছে সেটিকে লঙ্ঘন করছে। আমার মনে হয় জন্য ব্যক্তি স্বাধীনতা এটি আসলে নব্য বিতার্কিকদের ভিতরে এই জিনিসটি রয়েছে যে ব্যক্তি স্বাধীনতা বললে তারা এই জিনিসটাকে একটি অ্যাবসলিউট ধরে নেয়, অর্থাৎ আমি ব্যক্তি স্বাধীনতা বলেছি, বিতর্ক হয়তো শেষ, কিন্তু বিতর্ক কিন্তু সেটাকে শেষ না। আপনি অবশ্যই স্টেক অ্যানালাইসিস দেখাতে পারেন, আপনি দেখাতে পারেন যে কেন মানুষের যা ইচ্ছা তা মানুষ করতে পারে না, এটি হচ্ছে আপনি আসলে দেখাইতে পারেন, রাইট? আচ্ছা, সো আমার কাছে মনে হয় যে আসলে বিতর্কের একটা মূল আলোচনার জিনিস যেটি আমরা বারবার ভুলে যাই, সেটি হচ্ছে যে বিতর্ক কিন্তু আসলে নির্ধারিত হয় খুব সহজ সরল জিনিস দিয়ে, অর্থাৎ একজন ব্যক্তির স্বাভাবিক সব জিনিসপত্র, মানে একটি মানুষ কি আপনার প্রস্তাব গ্রহণের মাধ্যমে মানুষটার কি মন ভালো থাকবে, তার কি শরীর ভালো থাকবে, তার কি অর্থনৈতিকভাবে ভালো হবে, এই ছোট ছোট জিনিসগুলির উপর জিনিসপত্র নির্ধারিত হয়। ফলে যে কোনো আর্গুমেন্টকে টাই ব্যাক করে সেখানে নিয়ে যেতে পারা খুব গুরুত্বপূর্ণ। নিয়ন যে কথাটি বললো যে সিগারেট প্রসঙ্গ, আমার কাছে মনে হয় এখানে একটি জিনিস অ্যাড করা উচিত, সেটি হচ্ছে যে আসলে সরকার, রাষ্ট্র বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য তখনই কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা জায়েজ যখন সেটির একটি নেগেটিভ এক্সটার্নালিটি থাকে। অর্থাৎ যেই ব্যক্তিটি সিগারেটটি খাচ্ছে শুধুমাত্র সেই ব্যক্তিটির স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এমন না, সে যখন পাবলিকলি স্মোক করছে তখন তার আশেপাশে যেই মানুষগুলি রয়েছে তাদেরও স্বাস্থ্যের প্রতি এক ধরনের পরোক্ষ ঝুঁকি বিদ্যমান। এই ফ্রেমটিকে আপনি একটু নানানভাবে ভাবার চেষ্টা করেন। ধরেন অর্থনীতিতে কোনো বড় গভর্নমেন্ট প্রতিষ্ঠানকে রেগুলেট না করার পক্ষে যুক্তিটি কি, যে যদি একটি বড় ব্যাংক সে নিজের মতো করে চলতে পারে তাহলে চলুক, যদি চলতে না পারে সে নিজে ধ্বংস হয়ে যাবে। কাজে এটিতে সরকারের আসলে ইন্টারভিন করার কোনো দরকার নেই। মানুষের ক্ষেত্রে আমরা যে যুক্তিটি ব্যবহার করি, আমরা কর্পোরেশনের ক্ষেত্রে ওই যুক্তিটি ব্যবহার করি।
যে যদি ও সার্ভাইভ করতে না পারে, যদি ও ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে ও ভুল সিদ্ধান্ত নিয়ে ধ্বংস হয়ে যায়, তাতে সরকারের কিছু যায় আসে না। মুশকিলটি হচ্ছে এখানে আর্গুমেন্টের ক্যাচটি খেয়াল করেন, যখন গোল্ডম্যান স্যাক্সের মতো একটি ব্যাংক বা আরো কোনো বড় ব্যাংক আপনার হচ্ছে কি বলে এটাকে দেউলিয়া হয়ে যায়, তখন সে কিন্তু শুধুমাত্র নিজে ফেল করে না, সে গোটা ইকোনমিটিকে নিয়ে ফেল করে, অর্থাৎ গোটা অর্থনীতিতে তখন একটা ধস এসে পড়ে। অর্থাৎ গোল্ডম্যান স্যাক্স যদি এখন দাবি করে যে আমি দেউলিয়া হয়েছি, এটা তো আমার ব্যক্তি স্বাধীনতা, অর্থাৎ আমি নিজে ব্যাংকরাপ্ট হয়েই যেতে পারি। আমি মানুষকে কি বলবো, যেগুলো হচ্ছে প্রমিনেন্ট লোন না, অর্থাৎ যেগুলো রিস্কি লোন, আমি রিস্কি লোন দিব মানুষের কাছ থেকে, আমি অর্থ আদায় করবো না, আমি ব্যবসা বন্ধ করে হয়তো গ্রামে যেয়ে হয়তো হাল চাষ করবো, কিন্তু গোল্ডম্যান স্যাক্স এটি বলতে পারবে না, কেননা হচ্ছে তার দেউলিয়া হয়ে যাওয়ার উপর অনেক মানুষ কিরকম জীবন যাপন করবে সেটি ডিপেন্ড করছে। সুতরাং বিগ কর্পোরেশন আপনাকে এসে এই সকল বুলশিট অথবা এই সকল আর্গুমেন্ট আপনাকে কোন সময় দিতে পারে না যে হচ্ছে আমি নিজের ব্যক্তি স্বাধীনতার জন্য এটি করব। অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার, আমার কাছে মনে হয় ব্যক্তি স্বাধীনতার কথা যদি খুবই স্পেসিফিক ভাবে বলেন, এটি অ্যাবসলিউট কোনো ধারণা না, যেটি কিনা বিতার্কিকদের ভিতরে একদম নতুন ধারণা, যে হয়তো এটি অ্যাবসলিউট ধারণা না। সুতরাং এটি নিয়ে আমরা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে তানভীর তার প্রশ্নটি পেয়েছে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এআর তানজিল আর রাফি আহমেদকে। এআর তানজিল আমাদের লাইভ সেশন দেখার সময় পেয়েছে, এটা আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার আসলে। আচ্ছা, তানজিল একটি প্রশ্ন করেছেন একটা। I know this is a very basic question, but I would like to ask what is the principle against death penalty on ক্লাসিক্যাল লিবারেলিজম, মানে against death penalty? হ্যাঁ। সো আমার কাছে মনে হয় যে আসলে ডেথ পেনাল্টির বিরুদ্ধে মানে ক্লাসিক এই মানে প্রিন্সিপাল আর্গুমেন্টটি সম্ভবত এরকম যে যেই জিনিসটি আসলে আপনি কাউকে দিতে পারেন না, সেই জিনিসটি তার কাছ থেকে নিয়ে নেওয়ার ক্ষমতা বোধহয় আপনার নেই। এখন এটা আপনি এভাবে বলতে পারেন যে আমার তো আসলে ভাই মানে কাউকে 30 বছর জীবনে আয়ুও বাড়িয়ে দেওয়ার ক্ষমতা নেই, তাহলে আমি তার 30 বছর জেল টাইম দিলাম কিভাবে? মানে যে বেসিক আইডিয়াটি হচ্ছে যে প্রত্যেকটি আপনি কোনো মানুষ প্রসঙ্গে এই ভ্যালিউ জাজমেন্টই করতে পারেন না যে সে সংশোধনের অযোগ্য। আপনি যখনই বলেন যে সে মৃত্যুদণ্ডের যোগ্য, তার মানে আপনি বলে দিচ্ছেন যে সে হচ্ছে আপনার সংশোধনের অযোগ্য। এখন একজন সিরিয়াল কিলার হোক, একজন সিরিয়াল রেপিস্ট হোক, একজন জেনোসাইডের সাথে সংযুক্ত মানুষ হোক, কি কি মনস্তাত্ত্বিক এবং কি কি অন্যান্য ফ্যাক্টর তার খারাপ কাজগুলিকে করাকে আসলে প্রণোদিত করেছে, সেটি আপনি না জেনে আপনি যদি সেটিকে ফ্যাক্টরিং না করে তার বিষয়ে এই কথাটি বলেন যে না সে সংশোধনের অযোগ্য, কেন সেটি প্রিন্সিপালি প্রবলেমেটিক। কারণ এমন হতেও পারে আপনি হয়তো দেখছেন যে সে আসলেই সাইকোপ্যাথিক ভাই, সে আসলেই কোনো ধরনের মানে আপনার কাছে মনে হচ্ছে যে সে আসলে কোনো ধরনের সংশোধনের অযোগ্য, কিন্তু সেখানে যদি একটা মানে 0.001% সম্ভাবনাও থাকে যে সেই মানুষটি আসলে সংশোধিত হতে পারে, তাহলে একটি মানুষের ওই রকম একজন মানুষের সংশোধিত হওয়া যেই ধরনের এক্সাম্পল সেট করবে, আপনি কেন একটা সমাজকে সেই জাতীয় এক্সাম্পল থেকে আসলে বঞ্চিত করতে চান? একটু চোরামি করে ফেলছি দেখেন, আবারও কনসিকুয়েন্সকে নিয়ে এসে কনসিকুয়েন্সকে ব্যাখ্যা করে একটি প্রিন্সিপাল ফ্রেম দিয়েছি। আশা করি তানজিল তার প্রশ্নের উত্তর দিয়েছেন। আচ্ছা, তৈমুর রেজা প্রশ্নটি করেছে যে আর্গুমেন্টের ব্যাখ্যা দেওয়ার সময় যদি আপনি লাইভটা কি বন্ধ হয়ে গেছে? নেটওয়ার্ক আচ্ছা আচ্ছা। নিয়ম না ভিউয়ার্স কনস্ট্যান্ট আছে, সো যা চালাবে দুই জায়গায় দেখতে পারতেছি না। লিখে হচ্ছে তো নেটওয়ার্ক সমস্যা বলা হচ্ছে না, লাইভ যাচ্ছে। আচ্ছা, যান্ত্রিক গোলযোগ। আমি আসলে মানে আমি লাইভ সেশনে আগে অনেক থাকতাম, অনেক লাইভ সেশনে আমি আবার কি এখন লাইভে আছি, আমরা লাইভে আছি। লাইভ সেশনে আমি আগে অনেক অস্বস্তিতে থাকতাম, কিন্তু তারপর আমি 24 ঘন্টা সময় কাটিয়েছি সম্প্রতি সাকিব বিন রশিদের সাথে। 10 মিনিট আমার জীবন গেছে বললে দিস ওয়ান ইজ ফর ইউ সাকিব বিন রশিদ। আচ্ছা, লাস্ট লাইনটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে তৈমুর রেজা যে প্রশ্নটি করেছে সেটি হচ্ছে আর্গুমেন্টের ব্যাখ্যা দেওয়ার সময় সে ফিলসফিক্যাল কোয়েশ্চেন করে এবং জাজ সেটি আসলে নিতে চায় না। আসলে এটি অনেক সাবজেক্টিভ একটা প্রশ্ন, যে আসলে কোন প্রসঙ্গে অথবা কোন ইনস্ট্যান্সটি আপনার সাথে হয়েছে। আমার কাছে মনে হয় এটি ব্যক্তিগত সাক্ষাতে আমাদের বললে সেটি সম্পর্কে আমরা হয়তো আমার ক্ষেত্রে একটা অ্যাসেসমেন্ট রয়েছে, সেটি হচ্ছে যেহেতু এখানে অধিকাংশ মানুষজন স্কুল কলেজের বিতার্কিক, মানে একটা বড় অংশ স্কুল কলেজের বিতার্কিক, এটা স্কুল কলেজের বিতার্কিকদের জন্য স্পেসিফিক্যালি বলা, সেটি হচ্ছে যে
আমাদের প্রজন্মের অনেক কৃতিবিতার্কিক আছে, একজন আমার পাশে বসে আছে যারা অনেক আর্গুমেন্টে আসলে এই জাতীয় ফিলোসফিক্যাল বিভিন্ন কনস্ট্রাক্ট ব্যবহার করেন। এটি আসলে এই অর্থে করা ঠিক না যে আপনি ইম্যানুয়েল কান্টের থিওরিটির নাম বলেন না, বা আপনি সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি শব্দটা উচ্চারণ করেন না। থিওরিটি কি এটি ভেঙে বলেন। কিরকম হতে পারে? ধরেন আমি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন করার কারণে সিকিউরিটি ডিলেমা নামে একটি আইডিয়া জানি। আমি সিকিউরিটি ডিলেমা শব্দটি উচ্চারণ না করে দেখেন এটিকে ব্যবহার করি একটি বিতর্কে। আমি বললাম যে কেন ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষে মনে করেন আমি কথা বলছি যে ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপের জন্য একটি ভালো জিনিস। সেখানে আমি এভাবে ব্যাখ্যা করব, অধিকাংশ যুদ্ধ এই কারণে বাধে কারণ একটি রাষ্ট্র তার শত্রুভাবাপন্ন রাষ্ট্র সম্পর্কে সবসময় তার নিয়ত এবং তার ক্ষমতা সম্পর্কে সন্দিহান থাকে। অর্থাৎ জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত সারাক্ষণ মনে করছে যে ফ্রান্স, আমি যদি ফ্রান্সকে আক্রমণ না করে বসি তাহলে ফ্রান্স বোধহয় আমাকে আগে আক্রমণ করে বসবে। ফ্রান্স একইভাবে ভাবছে যে জার্মানিকে যদি আমি আক্রমণ না করি তাহলে জার্মানি আমাকে আক্রমণ করে বসবে। ফলে দুইজনই ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ পাওয়ার জন্য তককে তককে আছে এবং দুইজনই ক্রমাগত নিজেদের যে আর্মস বা নিজেদের যেই অস্ত্রসজ্জা এগুলিকে বিকশিত করছে। ফলে প্রত্যেক বছর ডিফেন্সে বাজেট বাড়াচ্ছে, প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়ে যাচ্ছে, এবং যখন প্রতিরক্ষা খাতে বাজেট বাড়াচ্ছে তখন উল্টো রাষ্ট্রটি আবার ভাবছে যে ও তো প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়েছে, তার মানে ও নিশ্চয়ই পরের বছর আমাকে আক্রমণ করবে, তখন ও প্রতিরক্ষা খাতে বাজেট বাড়াচ্ছে। এটি করতে করতে এটি কেবল এসকেলেশন, এটি বাড়তে বাড়তে কোনো একটি মুহূর্তে ধাপ করে যে কোনো একটা রাষ্ট্র আক্রমণ করে বসে এবং তখন যুদ্ধ অবধারিত হয়। এটিকে দূর করার রাস্তা হচ্ছে আপনার এই সংক্রান্ত যেই মিলিটারি ইনফরমেশন, সেই মিলিটারি ইনফরমেশনে আপনার শত্রুভাবাপন্ন রাষ্ট্রকে কোনো না কোনোভাবে অ্যাক্সেস দেওয়া। এটিকে ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে নিশ্চিত করেছে সেটি বলছি, কিন্তু তার আগে দেখেন আমি আপনাকে কিন্তু একটি থিওরি বলেছি। এই থিওরিটির নাম সিকিউরিটি ডিলেমা, কিন্তু আমি সিকিউরিটি ডিলেমা শব্দটি একবার উচ্চারণ করিনি। আপনি যদি কোনো তত্ত্ব আসলেই ভালো বুঝে থাকেন এবং মনে করেন এটি বিতর্কে গ্রহণযোগ্য, তাহলে সেটিকে ভেঙে বলবার ক্ষমতাটি অর্জন করুন। আপনি বিশ্বাস করেন থিওরিটির নাম না নিলে আপনার আর্গুমেন্টটিকে কেউ আন্ডারমাইন করবে না, বরং যদি কেউ ভাবে যে এটি আসলে প্রতিষ্ঠিত থিওরি না, এটা আপনি এই মুহূর্তে ভেবে বের করলেন, তাহলে আপনার জন্য আরো ভালো, কারণ সেটির জন্য আপনি কোনোভাবেই পিনালাইজড হবেন না, বরং আপনার বিশ্লেষণী দক্ষতার কারণে আপনাকে আর একটু বেশি নাম্বার দেওয়া হতে পারে। আচ্ছা, একটু শেষ করে নিলে ওই আলোচনাটি যারা করেছে তারা হয়তো অনেকে টাই ব্যাক করতে পারবে না। সেটা হচ্ছে এটির জন্য কি হলো, জার্মানি এবং ফ্রান্স যখন প্রথমে ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি হওয়ার আগে একটি জয়েন্ট স্টিল ইন্ডাস্ট্রি তৈরি করলো। সেটির ফলে জার্মানি কি পরিমাণ স্টিল উৎপাদন করছে এবং ফ্রান্স কি পরিমাণ স্টিল উৎপাদন করছে এই বিষয়ে দুটি রাষ্ট্রের কাছে দুটি রাষ্ট্র সম্পর্কে সম্যক ধারণা রয়েছে। ফলে আপনি কখনোই এই ভ্রমে থাকবেন না যে আসলে ও বেশি বেশি স্টিল বানিয়ে ফেলছে, অর্থাৎ ও যুদ্ধ করতে চায়, কারণ ও কি পরিমাণ স্টিল বানাচ্ছে সে বিষয়ে আপনার সম্পূর্ণ ধারণা পুরোটি সময় ধরে রয়েছে। আচ্ছা, নিজের ডিফেন্সে আমার কিছু বলার নাই। আসলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যখন আপনি বিতর্কটি করেন তখন হয়তো আপনার বক্তব্যে অথবা আপনার স্পিচে একটু ভারিক্কিও আনা লাগে। এই ভারিক্কি আনার জন্য মাঝে মাঝে আমরা বিভিন্ন ধরনের থিওরির নাম বলে যাত্রীদেরকে মানে একটু নিজের স্পিচটি হয়তো একটু ম্যাচিওর করার চেষ্টা করি, কিন্তু আমি মেঘদার সাথে সম্পূর্ণ একমত। এবং আমি নিজেও আমার বর্তমানে আপনারা যদি বিতর্ক দেখেন বা এই উইকেন্ডে হয়তো গুয়েটা আমি বিতর্ক করব, তখন দেখা যায় আমি এখন কনসিয়াস মাইন্ডে চেষ্টা করি থিওরিটির নাম না বলে, বরং আমি যদি থিওরির গল্পটি মানুষজনকে বলি তাহলে হয়তো মানে এটি আসলে বলে আমি কোনো জাজকে ডিমিন করার চেষ্টা করছি না, কিন্তু জাজ যদি ওই থিওরিটি নাও জানে তাহলে হয়তো জাজের আমার সাথে কানেক্ট করতে সুবিধা হয়। এখন আমি হচ্ছে তাকে কান্টের হয়তো যদি আপনার একদম ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ সম্পর্কে তাকে বলা শুরু করলাম, কিন্তু হচ্ছে জাজ হয়তো সেই থিওরিটি জানে না, তখন কিন্তু জাজ আসলে আমাকে ভালো মার্কস দিবেন না, এবং এটির জন্য আমি বিভিন্ন জায়গায় হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই আমিও নিজের বিতর্কে চেষ্টা করছি যেন থিওরিগুলি না বলে আমি যেন গল্পগুলি বলতে পারি। জেজ মাসুদ, কোনো একটি প্রস্তাবকে উপস্থাপনের জন্য যখন একটি পলিসি দেওয়া হয় এবং বিপক্ষ দল যদি এর বিপরীত এই কাজটি নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তোলে, তখন পক্ষ দল থেকে তার পলিসির কার্যক্ষমতা দেখানো উচিত কিভাবে? এটা মানে একদম লেজিট বিকল্প করে আবার পাঁচলাইন দিয়েছে। এটা একদম লেজিট বিকল্প কই বলেন, বিকল্প কি? হ্যাঁ, তো আমার কাছে মনে হয় বিকল্প কই এই প্রশ্নটা হয়তো যথাযথ, এবং এই প্রশ্নটির উত্তর না দিতে পারার জন্য আমরা অনেক কঠিন সময় পার করেছি, যাই হোক। কিন্তু আমার কাছে মনে হয় বিকল্প কই এই প্রশ্নটি দেওয়ার সাথে সাথে আলোচনাটা অন্য জায়গায় আশা করি চলে যাবে না। বিকল্প কই এটি আলোচনার সাথে সাথে আপনার এটিও মাথায় রাখতে হবে যে আপনি যেই বিকল্পটি জায়গায় আপনি যেটি প্রপোজ করছেন সেটি আসলে
প্রিন্সিপালি রাইট কিনা, অথবা তার কার্যদক্ষতা কতটুকু, অথবা তার কার্যকারিতা কতটুকু? আমার কাছে মনে হয় এটি আসলে সেই সব ক্ষেত্রে ঘটে যেসব ক্ষেত্রগুলিতে আসলে ধরেন আপনি এখন মানে রাখায় রোহিঙ্গা ইস্যু নিয়ে এখন একটি বিতর্ক করছেন, সেখানে আপনি বলছেন যে আপনি রোহিঙ্গাদের অস্ত্র ট্রেনিং দিবেন, তা তখন অপোজিশন এসে বলতেছে যে ভাই আপনি যে ওকে অস্ত্র ট্রেনিং দিবেন তারপর ও যে ওই অস্ত্র নিয়ে আপনার দেশের মধ্যে গ্যাঞ্জাম করবে না, এটা নিশ্চয়তা নেই। এইসব ক্ষেত্রে কাজটি হচ্ছে এই কাজটি আগে করে রাখা, সমস্যার গুরুতরতা এমন ভাবে ব্যাখ্যা করা যাতে করে অতটুকু রিস্ক আমাদের আসলে যৌক্তিকভাবেই নেওয়া উচিত, এটি যে কোনো যৌক্তিক মানুষের কাছে প্রতিপন্ন হয়। অর্থাৎ আপনি যদি সমস্যাটিকে এমন ভাবে দেখাতে পারেন যে ভাই সমস্যাটি আসলে এত বড়, সমস্যাটি এত জটিল এবং এই বিষয়ে আমরা এতই অনন্য পাই যে আমাদেরকে আসলে, যদি আপনি মনেও করেন যে এখানে সামান্য রিস্ক রয়েছে বা এটি অনিশ্চিত, তারপরেও কেন ওই কাজটি আমাদের আসলে করা উচিত, কারণ এটি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আচ্ছা, তানভীর তাহমিদ একটি প্রশ্ন করেছিল আমাদেরকে, সেটি হচ্ছে আপনার আমাদের যেই বিতর্কের বইটি রয়েছে সেটি আসলে কবে আসবে মেঘদা? আচ্ছা, সো এটি বিষয়ে আরো ভালো বলতে পারবে শাফি আব্দুল্লাহ অনিক ভাই, উনি যদি কমেন্ট করে জানান তাহলে ভালো হয়। তবে আমরা সম্ভবত 1 জানুয়ারি থেকেই বইটি বের করতে পারছি না, 1 ফেব্রুয়ারি থেকে পারছি না। আমরা আশা করছি যে হয়তো 10 তারিখের মাঝে আমরা বইটি 10 তারিখের বইমেলায় থাকবে, বইমেলায় থাকবে, আশা করছি বইমেলায় থাকবে, এবং পরবর্তীতে আমরা মানে বইটি যখন আমরা নিশ্চিত হয়ে যাব যে কোন তারিখে আসলে আসবে, সেটি সম্পর্কে আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। আপনারা অবশ্যই আমাদের ট্রিগার ভাই ভেনেজুয়েলার ক্রাইসিস নিয়ে আরেকটা লাইভ করবেন আজকে? করা যায়। আচ্ছা, এটা মানে আমাদের আপনার ফর্মাল সেশন শেষ হওয়ার পরে আমরা আসলে মানে যাতা করতে পারি ওইটা নিয়ে একটা আলোচনা। ওইটা একটু বলে রাখি, সেটা হচ্ছে ওইটা হবে হচ্ছে মানে কি বলবো, একদম আনসেন্সর্ড, ওখানে আমি যাতা গালি গালাজ করবো। সো যারা আনসেন্সর্ড ভার্সন নিয়ে আগ্রহী তারা ওখানে জয়েন করতে পারেন। শাহাদানুজ্জামান, প্রিন্সিপাল আর্গুমেন্টের বিশ্লেষণ করার উপায়, উদাহরণ হিসেবে মেটাফোর বা অ্যানালজি ব্যবহার এবং বিতর্কে এই ধরনের আর্গুমেন্টের মাধ্যমে কিভাবে প্রস্তাবের গুরুত্ব দেখা যায়, এটি নিয়ে সকলের জন্য আলাপ করলে ভালো। আমি বুঝি নাই প্রশ্নটা, তুমি বুঝলে উত্তর দেন। প্রিন্সিপাল আর্গুমেন্ট বিশ্লেষণ করার উপায়, উদাহরণ হিসেবে মেটাফোর বা অ্যানালজি ব্যবহার এবং বিতর্কে আর্গুমেন্টের মাধ্যমে কিভাবে প্রস্তাবের গুরুত্ব দেখানো যায়। আদন একটু ভেঙে বললে ভালো হয়, আমরা মনে হয় বুঝি নাই আলোচনাটা। প্রশ্নটা অনেক জটিল হয়ে গেছে। বা অনেক মানুষজন জয়েন ইন করছে। আচ্ছা, আমরা বোধহয় 2-4টা প্রশ্ন নিয়ে আস্তে আস্তে র্যাপ আপ করবো, কারণ প্রায় 1 ঘন্টা ধরে আমরা এটা নিয়ে কথা বলছি। 15 মিনিট। বাপরে বাপ। আচ্ছা, সো মুবিন মজুমদার বলবো, আচ্ছা অনেক আগে, থ্যাংক ইউ ভাইয়া, হচ্ছে লাইভ বলেন ভাই। আচ্ছা, সো আচ্ছা, আগুনের কোয়েশ্চেনটা আসার আগে যেহেতু ভেনেজুয়েলা নিয়ে কথা বলতে বলছে, সেক্ষেত্রে একটা সহজ আলাপ করে রাখি, সেটি হচ্ছে যে আপনি তথ্য সূত্র কি, আপনার যে কোনো ক্ষেত্রে আপনার তথ্য সূত্র কি, এটা একটু ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করা শুরু করেন। আমরা অধিকাংশ ক্ষেত্রে বিবিসি বা সিএনএন এর গল্পটা শুনেই আসলে অনেক বিষয়ে একমত হয়ে ফেলি, এবং আমরা আসলে যখন একটু মানে এগুলো থেকে ডেভিয়েট করার জন্য যে নিউজ সোর্সগুলিতে যাই, সেই নিউজ সোর্সগুলিও আসলে অনেক ক্ষেত্রে একই গল্প বলার প্রবণতাই থাকে। ফর এক্সাম্পল, আপনি এই ভেনেজুয়েলা ইস্যু নিয়ে যদি ভ্লগস দেখেন, বা আপনি যদি হচ্ছে জন অলিভারের দেখেন, তাহলে আপনি ওই একই ন্যারেটিভ নিয়ে আসবেন। সো আপনাকে তখন একটু ঘুরায় ভাবতে হবে যে আচ্ছা উল্টা দিকের গল্পটা কি। এই জন্য আপনি টেলিসোরের যে ওই অ্যাবি মার্টিনসের একটা ইয়ে আছে, এম্পায়ার ফাইলসের ভেনেজুয়েলা এপিসোডটি দেখতে পারেন, যেখানে অ্যাবি মার্টিনস হচ্ছে ভেনেজুয়েলায় সশরীরে গিয়ে প্রায় অনেক সময় থেকে আসে এবং মাঠ পর্যায় থেকে অভিজ্ঞতাগুলি নিয়ে কথা বলে। বা মানে উল্টো দিকের আলোচনাগুলি তখন শোনাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ অনেক ক্ষেত্রে আলোচনাগুলো খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন জনমতকে একটি দিকে নিয়ে যাওয়ার জন্যই আসলে ওই আলোচনাগুলি ভাবে করে করা হয়। ফলে ভেনেজুয়েলার সমস্যাটি আসলে এক বাক্যে আমি এখানে বলতে পারবো না, এটি একটি জটিল সমস্যা। তবে আমরা আশা করি আমরা ভেনেজুয়েলা নিয়ে আনসেন্সর্ড কিছু কথাবার্তা বলবো পরে, শুধু ভেনেজুয়েলা নয়, অনেক কিছু নিয়ে। আচ্ছা, অন্য কোনো থেকে আসছে না, প্রশ্নগুলো আপাতত এই পর্যন্তই। আর অনেকে মেনশন করছেন। আচ্ছা, আমরা কি কোশ্চেন বাদ দিয়ে গেছি না মনে হয়? আচ্ছা, আমরা কিছু কোশ্চেন বাদ গেছে আমাদের এই। আচ্ছা ও আগে এটা ভাইয়া খুব স্ট্রং প্রিন্সিপাল আর্গুমেন্ট অনেক সময় সিস্টেমেটিক্যালি বা পলিসিতে ঠিকভাবে কাজ করে না। তার তো ভাই একটা প্রিন্সিপাল আর্গুমেন্ট পলিসিকে কতটুকু ভ্যালু দেওয়া দরকার। এগেন এই মুশকিলটা হচ্ছে কারণ আপনারা প্রিন্সিপাল আর্গুমেন্ট এবং পলিসি আর্গুমেন্টকে দুটো আলাদা আলাদা জিনিস ভাবছেন। খুব সম্ভবত যেখানে একটি স্ট্রং প্রিন্সিপাল আর্গুমেন্ট আছে, আপনি একটা স্ট্রং প্রিন্সিপাল আর্গুমেন্টের বেসিস কি, যে আপনি মনে করেন এটি করা উচিত,
তাহলে সেই ঔচিত্যের পিছনে নিশ্চয়ই কিছু কারণ রয়েছে, সেই কারণগুলিকে ফ্লিপ করে বলেন না ভাই, তাহলে তো এগুলি কনসিকুয়েন্স হিসেবে অনেক ভারী হয়ে গেল। এবং একটা ভালো মোশনে আপনি আসলে সব আর্গুমেন্ট কখনোই জিতবেন না। আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে অন্য সাইডের আর্গুমেন্টগুলির যে মাত্রা বা গুরুত্ব, এটিকে ক্রমাগত আন্ডারমাইন করে বা এটির গুরুত্বকে কম হিসেবে দেখিয়ে নিজের দিকে আর্গুমেন্টগুলির গুরুত্বকে বেশি হিসেবে দেখাতে হবে। Impact Venezuela, YouTube, আচ্ছা আচ্ছা, আমাদের সাথে ফাইরুজ খালেদ ওহি অনেকক্ষণ ধরে আমাদেরকে সাহায্য নিয়ে আমরা একটু পরে থ্যাঙ্কস দেই ওকে। আচ্ছা ঠিক আছে, পরে আচ্ছা আমরা একটু র্যাপ আপ করি মনে হয় মেঘদা, আমরা প্রায় 1 ঘন্টা 18 মিনিট আছি। আচ্ছা সো আজকে আপনি একটু সামারি বলেন পুরো জিনিসটা আমরা যেটা নিয়ে আচ্ছা, সারাদিন আমরা লাস্ট কোশ্চেন দেখে দেখি একটা প্রিন্সিপাল আর্গুমেন্টের অ্যানালাইসিস স্ট্রাকচার অনেক ভিন্ন হয়, সেই স্ট্রাকচার দিয়ে সেই স্ট্রাকচার নিয়ে আলাপ করলে সকলের জন্য ভালো হতো ভাই। আচ্ছা সো প্রিন্সিপাল আর্গুমেন্টকে কিভাবে আপনি অ্যানালাইজ করবেন, এটি সম্পূর্ণরূপে প্রিন্সিপালটি এবং কনটেক্সটটি এই দুটির মিথস্ক্রিয়ায় নির্ধারিত হবে। ফলে এটি নিয়ে আসলে কোনো গদবাঁধা কাঠামো বলাটি খুব মুশকিল। বিতর্কের প্রেক্ষাপট থেকে প্রেক্ষাপট যখন আলাদা হবে এবং প্রিন্সিপালগুলি যখন আলাদা হবে, তখন ওই প্রেক্ষাপটের সাথে ওই প্রিন্সিপালটিকে আপনি কিভাবে মার্জ করতে পারছেন সেটির জন্য আপনার নিজেকে ওই জায়গায় সুটেবল এক্সাম্পল খুঁজে নিতে হবে। শুধুমাত্র এটি নিয়ে হয়তো আলাপ করা যেতে পারে, কিন্তু এটি নিয়ে আসলে কোনো এক বাক্যে একটি গদবাঁধা স্ট্রাকচার বা কাঠামো বলাটি খুব মুশকিল। এই প্রশ্নটা লাস্ট প্রশ্ন। আচ্ছা, তাশফিক সাইফ আর্গুমেন্ট এক্সপ্লেইন করার জন্য মুভিজ কিংবা টিভি সিরিজের রেফারেন্স কতটুকু ভ্যালুয়েবল? আচ্ছা এটা এই আলোচনাটা আরেকটু আগে আসলে ভালো হতো, এই আলোচনাটা খুবই মানে প্রাসঙ্গিক একটা আলোচনা। ধরেন মুশকিলটা হয় কোথায়, মুশকিলটা হয় হচ্ছে যে আপনি ওটিকে রিয়ালিটি হিসেবে মাথায় নিয়ে বলেন না। মানে অনেক সময় এমন হয় যে আমরা দেখেছি যে সত্য কখনো চাপা থাকে, আমরা দেখতে পেয়েছি যে ধরেন আপনার এরকম একটা মোশন যে আপনি বলতেছেন যে আপনি গভর্নমেন্টের যাবতীয় ইনফরমেশন ডিসক্লোজ করে দিবেন, তা সেখানে আপনি বলতেছেন যে আমরা দেখেছি যে আসলে এইসব তথ্য কখনো চাপা থাকে না, কারণ আমরা দেখেছি যে হার্ভিডেন্ট বিষয়ক যে আলোচনা, সেই আলোচনাকে হচ্ছে গর্ডন কখনো চাপায় রাখতে পারে নাই। এখন ব্যাটম্যানে গর্ডন পারে নাই, কিন্তু তার মানে তো এই না যে ওটা রিয়ালিটি একটা রিফ্লেকশন হতে পারে, একটা প্রতিবিম্ব হতে পারে, কিন্তু ওটা তো ইন ইটসেলফ রিয়ালিটি না। কাজে ওটিকে রেফারেন্স হিসেবে ব্যবহার না করাই ভালো, কারণ অধিকাংশ ক্ষেত্রে আপনি মুভির রেফারেন্সটা ব্যবহার করছেন আবেগে, দেখা যাবে ওর থেকে হয়তো একটু কাঠখোট্টা, কিন্তু বাস্তব উদাহরণ আপনার হাতেই রয়েছে। যেমন খুব সহজ উদাহরণ হচ্ছে আপনি তো এমনি একটি সময়ের পর যাবতীয় তথ্য ডিক্লাসিফাই করে দেন, তাই না? যখন আপনি ইনফরমেশনগুলি ডিক্লাসিফাই করেন, তখন সরকারের যে তথ্যগুলো রিভিলড হয় সেই বিষয়ে জনগণের মতামতটা কি হয় বা জনগণের সরকার প্রসঙ্গে পারসেপশন কি হয়। বা ধরেন ইরাক অ্যাটাকের যে সকল ভিতরের গল্প ছিল, পরবর্তী সময় কিন্তু আমরা সেটি ঠিকই জানতে পেরেছি, অথবা আমেরিকা যে সকল ইন্টারভেনশন করেছে এবং যেগুলো কিনা মানে ইমোরাল ছিল, সেগুলির গল্প কিন্তু আমরা ঠিকই জানতে পেরেছি। অ্যাডভার্স লোডের মতো হুইসেল ব্লোয়ার ছিল, আমরা দেখেছি চেলসি ম্যানিং এর মতো হুইসেল ব্লোয়ার ছিল। অর্থাৎ সত্য চাপা থাকে না। এই গল্পটি বলে যদি আপনি এই উদাহরণগুলি দেন, আমার কাছে মনে হয় সেটি আরো অনেক বেশি ভ্যালিড হয় আপনি যদি জিম গর্ডনের উদাহরণটি দেন, রাইট? কারণ সেটি হয়তো সত্যের একটি রিফ্লেকশন হতে পারে, বা মেঘদা যেটি বলছেন সেটি যেটা একটি ফিকশন, সুতরাং সেটি বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশনও সেটি থাকতে পারে, রাইট? আচ্ছা আমরা লাস্ট একটি প্রশ্ন নিব এবং আমরা তারপর র্যাপ আপ করব। তামিদের প্রশ্ন। প্রিন্সিপাল আর্গুমেন্টের স্ট্রাকচারের মধ্যে অ্যাসারশন, ইনটিউটিভ পাম্প, ভ্যালু জাজমেন্ট এর আইডিয়াগুলো একটু অ্যানালাইজ করলে ভালো হতো ভাইয়া। আচ্ছা আমার কাছে আমি ইনটিউটিভ পাম্প আইডিয়াটার সাথে পরিচিত না, দুঃখিত। ভ্যালু জাজমেন্ট, সো ভ্যালু জাজমেন্টের আইডিয়াটা হচ্ছে শুরুতে যেটা বললাম যে মানে ড্রাগ সংক্রান্ত আলাপ নিয়ে যেটা বললাম, একটু ইনটিউটিভ পাম্প এটা নিয়ে তামিদ আজকেই একটি পোস্ট লিখবে বাংলা বিতর্কে, কারণ এটি আসলে আমরাও জানি না যে এই জিনিসটা আসলে কি। আচ্ছা সো ভ্যালু জাজমেন্টের আইডিয়াটা যেটা সেটা হচ্ছে যে বললাম যে আপনার অনেক কিছু আমরা জাস্ট ধরে নেই যেটা তো আসলে এরকমই হওয়া উচিত বা এটা তো আসলে এরকমই হওয়ার কথা, কিন্তু এটা আসলে আমরা ধরে নিয়েছি। আচ্ছা অনেকে এখন জয়েন করছেন, খুবই দুঃখিত, আমরা আপনাদের জন্য বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না, বাট থ্যাঙ্কস ফর জয়েনিং ইন। আচ্ছা সো ভ্যালু জাজমেন্টের আইডিয়াটি হচ্ছে আপনি যখন কোনো একটা আলোচনা করবেন তখন আপনার নিজের যে বায়াসগুলি রয়েছে সেই বায়াসগুলি আসলে আপনার আর্গুমেন্টকে প্রভাবিত করছে কিনা এটি নিজের মাথায় ভাবনা চিন্তা করে নেওয়া খুব জরুরি। অর্থাৎ আপনি আপনার চিন্তা কাঠামো যেই সকল আদর্শ দ্বারা প্রভাবিত সেই আদর্শগুলি থেকে আপনি সরে আসতে পারছেন কিনা। যেমন আমরা অনেকেই ভারত পাকিস্তান বিদ্বেষকে আমাদের জাতীয়তা আমাদের কেন্দ্র মনে করি, এবং এই ভারত পাকিস্তান বিদ্বেষ থেকে আমরা যে অনেক আলাপ পাচ্ছি সেটিকে আমরা আসলে আমাদের মাথায় নিই না। যেমন ধরুন
আপনি হচ্ছে পাকিস্তান যুদ্ধাপরাধীদের ইস্যু নিয়ে খারাপ কথা বলেছেন, যে পাকিস্তান বলেছে যে এদের বিচার হওয়া ঠিক হয়নি ইত্যাদি ইত্যাদি। আপনি বললেন যে হ্যাঁ এটি কেন করবে, এটি তো কোনো রাষ্ট্রের করার অধিকার নেই। একটু এভাবে চিন্তা করেন যে ওর রাষ্ট্রে তো আরো অনেক অঞ্চল রয়েছে যেখানে স্বাধিকার আন্দোলন চলছে। আপনার কাছে যে স্বাধিকার আন্দোলনকারী, ওর কাছে হয়তো সে রাষ্ট্রদ্রোহী। ওর কাছে যে আবার আপনার কাছে যে হচ্ছে আপনার মানে নিজের সম্প্রদায়ের প্রতি বিশ্বাসঘাতক রাজাকার, ওর কাছে হয়তো সে আসলেই বাফাদার, সে আসলে মানে বিশ্বাস রেখেছে এমন একজন ব্যক্তি। এখন এরকম বিশ্বাস রেখেছে এমন একজন ব্যক্তিকে যদি ও ডিফেন্ড না করে, অন্তত পক্ষে সিম্বলিক ভাবে ডিফেন্ড না করে, তাহলে আসলে ওর নিজের মানটা কতটুকু থাকে আর কি, আমি যদি সরল করে বলি, বুঝছেন? সো এইটা আপনার কেন মাথায় আসে না? কারণ আপনি তো শুরুতেই যুদ্ধের রাইট সাইড এবং রং সাইড ধরে নিছেন, যে আমরা হচ্ছে যুদ্ধের রাইট সাইড এবং ওরা হচ্ছে যুদ্ধের রং সাইড। অবভিয়াসলি এটা একটা এক্সট্রিম এক্সাম্পল, কারণ আসলে রাইট সাইড রং সাইড আপনি ধরে নিতে পারেন, মানে আমরা তো আর কোনো 30 লক্ষ সিভিলিয়ান মারি নেই ভাই। বাট তারপরও কেন নিজেদের এই জাতীয় বায়াস গুলা থেকে একটু বাইর হয়ে আর্গুমেন্টের প্রিমাইস সেট করা দরকার, এবং প্রিমাইস সেট করতে করতে ক্রমাগত হওয়া দরকার আমার নিজের কোনো পক্ষপাতিত্ব আমার আর্গুমেন্টগুলি বা আমার জাজমেন্টকে ক্লাউড করছে না তো, আচ্ছন্ন করছে না তো। আচ্ছা আচ্ছা আমরা শেষ করি, আমরা আজকে শেষ করি। আমাদের আজকে যে বিস্তারিত আলোচনাটি ছিল, এক হচ্ছে আর্গুমেন্টেশন নিয়ে ছিল। আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে প্রিন্সিপাল আর্গুমেন্ট দেওয়া যায়, কিভাবে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট দেওয়া যায়, সেটি আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করেছি যে এটি আসলে একটি একটি থেকে ভিন্ন কিনা, আপনার একদম বলে দেওয়া লাগবে কিনা কোনটি প্রিন্সিপাল কোনটি কনসিকুয়েন্সিয়াল, একটি প্রিন্সিপাল আর্গুমেন্টের একটি কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট থাকতে পারে কিনা সেটি নিয়ে আলোচনা করেছি। আমরা একটি আর্গুমেন্টের ধাপ নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ অ্যাসারশন, রিজনিং, এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি। এক্সাম্পলের যে আবার যে দুটি ভাগ রয়েছে অর্থাৎ এভিডেন্স অথবা অ্যানালজি, সেটি নিয়েও আলোচনা করেছি। এবং আপনাদের প্রশ্নে আসলে আমরা অনেক মুগ্ধ যে অনেক বেশি প্রশ্ন এসেছে, এবং শেষ প্রশ্নটা হচ্ছে কিফায়তাল ফেসাদ করেছে যে ডিজেলের দাম নিয়ে একটু বলেন ভাই। এখন সমস্যা হচ্ছে যে ডিজেলের দামটা তো বাড়বেই, এটা দিয়ে আসলে কিছু করার নেই, এটা দিয়ে আসলে আমরা কোনো ধরনের সারমর্মে আসলে আমরা উপনীত হতে পারিনি। আচ্ছা যাই হোক, তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই সেশনটিতে আমাদের সাথে থাকার জন্য। আমরা একটু ছোট আলোচনা করব, আমরা মনে হয় 2 থেকে 3 মিনিট নিব এটি আলোচনা করার জন্য। সেটা হচ্ছে আমরা বিতার্কিক হিসেবে সবসময় চাই নিজেদের একটি ফুটপ্রিন্ট রাখার অথবা একটি ইম্প্যাক্ট রাখার, রাইট? এবং আমরা হয়তো ঢাকার যে বিতার্কিকটা রয়েছে, আসলে আমি এই ধরনের কোনো টার্মিনোলজিতে বিশ্বাস করি না, ঢাকার বিতর্কিক এবং ঢাকার বাইরের বিতর্কিক। কেননা আমি এক জায়গায় কমেন্টও করেছিলাম যে গত কিছু টুর্নামেন্টে আমি যাদের এগেইনস্টে বিতর্ক করে সবচেয়ে মজা পেয়েছি সেটি হচ্ছে হয়তো চিটাগাং ইউনিভার্সিটি, রাইট? এবং তাদের সাথে অনেক হিটেড আপ বিতর্ক হয়েছে, আমার এবং মেঘদারও খুব ভালো একটি বিতর্ক হয়েছে, এবং আমরা আসলে বিতর্কের শেষে আলোচনা করছিলাম যে বিতর্কটি যদি রেকর্ড করে রাখা যায় তাহলে অনেক ভালো হতো। অর্থাৎ চিটাগাং ইউনিভার্সিটির মতো ডিবেট ক্লাব অথবা সাস্টের মতো ডিবেট ক্লাব এই আলোচনার অংশ না, কিন্তু ঢাকার প্রত্যন্ত অঞ্চলে যে সকল ডিবেট ক্লাব রয়েছে যারা কিনা বিতর্ক করার হয়তো অনেক বেশি সুবিধা পায় না, তাদের সাথে বিতর্কের একটি পার্থক্য আমরা যারা রেগুলার বিতর্ক করে তাদের হয়তো রয়ে গেছে। এবং একই সাথে আগে বিতর্কের যেরকম একটি লিখিত কপি ছিল অথবা বিতর্কের নিয়ম কানুনগুলি বলে দেয়, অবশ্যই এগুলি অ্যাবসলিউট কিছু না, কিন্তু কারণ ইন্টারপ্রিটেশন এক জায়গায় লিপিবদ্ধ করে এই জিনিসগুলো অনেক বেশি হতো। কিন্তু আমরা বর্তমানে কিন্তু এই জিনিসগুলি দেখতে পাচ্ছি না, যার ফলে আমরা বাংলা বিতর্ক যেটি চেষ্টা করেছি আপনাদের জন্য আজকের বিতর্ক নামের একটি বই নিয়ে আসতে। আজকের বিতর্ক প্রতিযোগিতামূলক বিতর্কের আদ্যপান্ত। এই বিতর্কের বইটিতে আমরা হচ্ছে আপনাদেরকে বিপি বিতর্ক নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি, আমরা সংসদীয় বিতর্ক নিয়ে কথা বলার চেষ্টা করেছি, আমরা আপনার হচ্ছে ট্যাবুলেশন নিয়ে কথা বলার চেষ্টা করেছি, আমরা বিতর্কের 101টি প্রস্তাব রেখেছি, এবং সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটি এই বইটির সেটি হচ্ছে আমরা 15টি বিতর্ককে একদম নমুনা বিতর্ক ধরে তার ফর এবং এগেইনস্টের আর্গুমেন্ট একদম ভেঙে আপনাকে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের বিতর্কের যেটি কিনা একটি বড় সমস্যা সেটি হচ্ছে অনেক স্টক আর্গুমেন্ট আমরা জানি না। আমরা বিশ্বাস করি যে এই বিতর্কের বইটির মাধ্যমে আপনাদেরকে অনেক স্টক আর্গুমেন্ট আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কেননা বিতর্কের যেই সময়টি থাকে সেটি প্রিপারেশনের যে সময়টি থাকে সেটি তো মাত্র 15 মিনিটের, রাইট? সুতরাং সেই 15 মিনিটের মাঝে এই 15-20 মিনিট কিভাবে ব্যবহার করবেন সেটি নিয়েও হচ্ছে আমাদের মানে দেশের খুব কৃতি একজন বিতার্কিক সৌরদীপ পাল একটি লেখা লিখেছেন, যে লেখাটি অনুবাদ করার সৌভাগ্য আমার হয়েছে। তো এটি নিয়েও আসলে হচ্ছে আসলে বিতর্ক সংক্রান্ত আপনাদের যাবতীয় যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি তো আসলে 1 ঘন্টার সেশনে বা এভাবে করে করা সম্ভব হয় না, কাজে আমরা পুরোটিকে একসঙ্গে প্যাকেজ করার একটি ক্ষুদ্র চেষ্টা করেছি নিয়ম। সো এটি আমরা চেষ্টা করেছি, আমরা সবাই আপনাদের কাছে মানে আমি এবং মেঘদা স্পেশালি যেহেতু আজকে আমরা উপস্থিত আছি,
আমরা আশা করব যে এই যে বইমেলাটি রয়েছে, বইমেলা আমরা সবাই যে এবং আমাদের মানে একদম ভালোবাসার একটি জায়গা এই বইমেলাটি, আমরা চাবো যে আপনারা এই বইমেলাটিতে আসবেন, একদম স্বতঃস্ফূর্তভাবে আমাদের স্টলটিতে আসবেন, আমরা এটি সম্পর্কে পরবর্তী সময় আপনাদের জানিয়ে দিব এবং বইটি আপনারা কিনবেন। এবং আমরা কিন্তু ওপেন টু ক্রিটিসিজম, অর্থাৎ আমাদের যে সকল ভুল রয়েছে আমরা চাই আপনারা আমাদেরকে বলুন, এবং আমরা পরবর্তী যে এডিশন আসবে অথবা পরে আমরা যদি আরো কোনো বই বের করি সেটিতে আমরা অবশ্যই সেই ভুলটি সংস্করণ করার চেষ্টা করব। আজকের এই লাইভ সেশনে আসলে যে কোনো প্রোগ্রাম হওয়ার পিছনের মানুষ যেটি থাকে অথবা পিছনের যে মানুষগুলো থাকে তাদের সম্পর্কে আসলে আলোচনা করা হয় না। আমি একটু চাই ওহি সামনে আসুক, ওই সামনে আসুক, না 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 ওহি আয়। সো ফাইজ খালেদ ওহি, যে কিনা বর্তমানে বিউপির হয়ে বিতর্ক করে, ফাইজ খালেদ ওহি আমাদের এই বিউপির হয়ে বিতর্ক করে এবং হচ্ছে সে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছে বিউপিতে এবং বিউপি ডিসির হয়ে বিতর্ক করে। ফাইজ খালেদ ওহি সমগ্র সেশনটিতে ছিল এবং রাতের এখন প্রায় 11:30 বাজে ফাইজ খালেদ ওহি আমাদের সাথে আছে। এটি আসলে প্রমাণ করে যে বিতর্কের প্রতি মানুষের ভালোবাসা এবং ডেডিকেশন। আমরা সবাই ফাইজ খালেদ ওহির জন্য মন থেকে ফাইজ খালেদ ওহিকে ভালোবাসি। আচ্ছা, আমরা আজকে লাইভ সেশনটি শেষ করতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা পরবর্তী সময় আরো আপনাদের জন্য লাইভ সেশন নিয়ে আসবো এবং বাংলা বিতর্কের সাথে যে আপনারা আছেন সেটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শিয়াব হাসান মিলন আজকের জন্য সাইন আউট করছি। ধন্যবাদ।